হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হইছো, ইন্টিগ্রেশন অধ্যায়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যারা যুক্ত হইছো, ইন্টিগ্রেশন অধ্যায়ের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। কি ব্যাপার, ফেসবুকে কমেন্ট আসে না কেন? সবাই একটু বলো তো, সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমি একটু ফেসবুকে চেক করে আসি, ফেসবুকের কমেন্ট আসতেছে না কেন। আচ্ছা, এখন আসতেছে। হ্যাঁ, এখন ফেসবুকে কমেন্ট আসতেছে, ঠিক আছে। কি অবস্থা? কেমন আছো সবাই? একটু বলো তো, কেমন আছো সবাই? ওকে, ফাইন। হ্যাঁ, আমিও এখন মোটামুটি ভালো। মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম, চোখে আঁচিল উঠে গেছিল। ডান চোখে এখানে পুরা এই চোখের পাতা ফুলে গিয়ে পুরা চোখ বন্ধ হয়ে গেছিল। তোমাদের এরকম কারো কখনো হয়, মানে হইছে আগে কখনো চোখে আঁচিল উঠছিল? এই যে এখানে এইটা ফুলে গিয়ে একদম চোখ বন্ধ হয়ে গেছিল, 4 দিন কোনো ক্লাসই নিতে পারি নাই। হ্যাঁ, ওকে, এখন একটু কমছে। এখন একটু দেখতে পাচ্ছ না, এই যে একটু ফোলা কমছে, দেখো এখন। কি ব্যাপার, ওয়েবসাইটে ক্লাস কি হইলো? একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তোমাদের অনেকের হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এখন ভালো আছি। আচ্ছা শোনো, এখন কথা হচ্ছে আমরা পড়বো ইন্টিগ্রেশন। বলো তো, অন্তরীকরণ কে কে পড়ছো? আমি একটা ভিডিও বানিয়ে দিছিলাম, বলছিলাম যে ইন্টিগ্রেশন পড়ার জন্য অবশ্যই অন্তরীকরণ পড়া থাকতে হবে। একটু বলো, সবাই কি অন্তরীকরণ পড়ছো? ভাইয়া, অন্তরীকরণ পড়া না থাকলে ইন্টিগ্রেশন বুঝতে পারবা না। ইন্টিগ্রেশন অধ্যায়টা ভালো মতো বোঝার জন্য অবশ্যই অন্তরীকরণ পড়া থাকতে হবে, মাস্ট, এটা ম্যান্ডেটরি। কেউ যদি এমন থেকে থাকো যে এখনো অন্তরীকরণ কমপ্লিট করনি, তাহলে ইন্টিগ্রেশনটা লাইভে পড়ার দরকার নাই। আগে অন্তরীকরণটা কমপ্লিট করে তারপর রেকর্ডেড দেখে নিও। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। এবং তোমরা কি জানো যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ক মানে খ বিভাগে অধ্যায় আছে 4টা? কে কে জানো? খ বিভাগে অধ্যায় আছে কয়টা? 4টা। ত্রিকোণমিতির অধ্যায় 6, অধ্যায় 7, অন্তরীকরণ এবং যোগজীকরণ। এই 4টা অধ্যায়ের মধ্য থেকে সৃজনশীলের জন্য তুমি এই 3টা অধ্যায়কে টার্গেট করবা। নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, ক বিভাগ থেকে 3টা অ্যান্সার করে, খ বিভাগ থেকে 2টা। মানে যেহেতু ক বিভাগটা একটু সহজ, তো ক বিভাগ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা 3টা অ্যান্সার করে, খ বিভাগ থেকে 2টা, এইভাবে 5টা অ্যান্সার করে। তো তুমি এই 3টা অধ্যায়কে টার্গেট করবা সৃজনশীল অ্যান্সার করার জন্য। এই 3টা অধ্যায় থেকে 3টা সিকিউ আসবে, ইন্টিগ্রেশন থেকে একটা। যারা ইন্টিগ্রেশনে দুর্বল বা আগে কখনোই পড়ো নাই, ধরো তুমি ইন্টিগ্রেশন আগে কখনোই পড়ো নাই, আমি এফআরবি ব্যাচে যেভাবে পড়াবো তুমি বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট অন্তরীকরণ পড়া থাকলেই হবে। তবে তুমি ইন্টিগ্রেশন থেকে সিকিউ অ্যান্সার করা টার্গেট করবা না। আগে তোমার আগে টার্গেট থাকবে এই 3টা থেকে সিকিউ অ্যান্সার করা। কারণ ইন্টিগ্রেশন অধ্যায়ের প্রশ্ন যদি হুবহু কমন না পড়ে, একটু ঘুরে দেয়, তাইলে তোমার ধরতে একটু কষ্ট হয়ে যাবে। ভাই, আমি এফআরবি ব্যাচে বোর্ড পরীক্ষার জন্য মোটামুটি সবগুলা টপিকই কভার করে দিব। যদি হুবহু কমন পড়ে, তাইলে তুমি ইন্টিগ্রেশন থেকে সিকোয়েন্সার করবা। হুবহু কমন না পড়লে দরকার নেই, বুঝতে পারছো? কারণ একটু মানে এই অধ্যায় থেকে প্রশ্ন অনেক কঠিন করার সুযোগ আছে। ধরো স্যার যদি চান যে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে মানে ধরো ক, খ, গ 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একটু কঠিন দিবেন, তাইলে যারা খুব ভালো মতো একাডেমিকে ইন্টিগ্রেশন পড়ে নাই
ওরা আটকে যাবে। মানে শুধু এফআরবি ব্যাচে ক্লাস করলে স্ট্যান্ডার্ড প্রশ্ন হলে তুমি পারবা, বাট যদি কঠিন প্রশ্ন হয়, যে ইন্টিগ্রেশনে ভাই কঠিনের কোনো শেষ নাই, তো আমি তোমাকে সবগুলো ইম্পর্টেন্ট টপিকই কভার করে দিব, বাট এইটা আগেই টার্গেট করবে না, তুমি টার্গেট করবে এই তিনটা থেকে অ্যান্সার করা। মনে থাকবে, মনে থাকবে ভাইয়া, ইন্টিগ্রেশন থেকে যদি কমন পড়ে তাহলে অ্যান্সার করবা, কমন না পড়লে এইটাতে আগেই টার্গেট করার দরকার নেই। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, আর আমার ইউটিউব চ্যানেলে ইন্টিগ্রেশনের এমসিকিউ ক্লাস আছে, তোমরা কি ক্লাসটা করছো? কেউ কেউ কি করছো? এখানে এফআরইউ ব্যাচে আসো এরকম ইন্টিগ্রেশন ওয়ান শট এমসিকিউ, ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবা ইন্টিগ্রেশন ওয়ান শট এমসিকিউ। কেউ করছো এরকম? কেউ আসো? 2 ঘন্টার একটা ক্লাস আছে। এই ওয়ান শট এমসিকিউ ক্লাসটা যদি তুমি কেউ করো, ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 2টা এমসিকিউ আসবে। তুমি জাস্ট এই ক্লাসটা করলেই 2টা এমসিকিউ ফুল কমন পাবা, 2টা এমসিকিউ, মানে এর বাইরে কোনো টাইপ বোর্ড পরীক্ষা আসবে না। তো যদি খালি ধরো তোমার টার্গেট এরকম হয় যে ভাই আমি ইন্টিগ্রেশন থেকে সিকিউ অ্যান্সার করব না, ধরো যারা এরকম পার্টি আসো যে ভাই আমি অধ্যায় 6, 7, 9 এই 3টা অধ্যায় খুব ভালো মতো পড়ে ফেলছি, তো ইন্টিগ্রেশন এখন নতুন করে পড়তে চাচ্ছি না কারণ অধ্যায়টা তো একটু কঠিন, এরকম যদি কোনো পার্টি থাকো তাইলে তো ইন্টিগ্রেশনের জন্য শুধু এমসিকিউ পড়লে ফেললেই হচ্ছে। তো তোমার জন্য সাজেশন হচ্ছে তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে সার্চ দিবা ইন্টিগ্রেশন ওয়ান শট এমসিকিউ। এই অধ্যায় থেকে 2টা এমসিকিউ আসবে বোর্ড পরীক্ষায়, জাস্ট 2 ঘন্টার এমসিকিউ ক্লাসটা করলেই তুমি 2টা এমসিকিউ ডিরেক্ট পারবা, মানে 100% পারবা, এর বাইরে কিছু আসবে না। ওই এমসিকিউ ক্লাসে সব টাইপ করাই দিছি। বুঝতে পারছো? তো এখন ইন্টিগ্রেশন অধ্যায় দেখো তোমাদের পরীক্ষার বাকি আছে আর 1.5 মাস। তো এই 1.5 মাস সময়ে আমি তোমাদেরকে ডিমোটিভেট করতেছি না, শোনো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ইন্টিগ্রেশনে ওয়ান শট ক্লাসও দিছি, ওই এফআরবি ব্যাচের নেওয়া ক্লাসগুলাই, 24 ব্যাচের নেওয়া ক্লাসগুলো দিছি। বাট ওই ক্লাসের শুরুতেও আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এখন নতুন করে ইন্টিগ্রেশন পড়তে গেলে যে পরিমাণ কষ্ট হবে, ওই কষ্টটা তুমি ফিজিক্সে করো, কেমিস্ট্রিতে করো, বায়োলজিতে করো, বা হায়ার ম্যাথেই অন্য সাবজেক্টগুলোতে যাও। ধরো এখন আমি ভালো মতো বুঝো, ভালো মতো শুইনো, এখন ইন্টিগ্রেশন অধ্যায়টা খুব বেশি গুরুত্ব দিতে গেলে যে সময়টা তোমার এক্সট্রা লাগবে, এক্সট্রা বলতে কি, ধরো ক্লাস করার বাইরেও তো প্র্যাকটিস করতে হবে না ভাই। ইন্টিগ্রেশন এমন একটা অধ্যায়, ধরো তুমি সহজ একটা অধ্যায় শুধু এফআরবি ব্যাচের ক্লাস করে চলে গেলা, পারবা, প্র্যাকটিস না করলেও তুমি পরীক্ষার হলে অ্যান্সার করে ফেলতে পারবা, বাট ইন্টিগ্রেশনটা পারবা না। মানে ইন্টিগ্রেশনটা আমি তোমাকে পড়াবো, বাট নিজে বাসায় প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে মিলাতে পারবা না। তো ধরো ক্লাস হবে, ধরো 2টা বা 3টা, ধরো 8-9 ঘন্টার ক্লাস হবে, এরপরে নিজে আবার প্র্যাকটিস করতে হবে। তা নিজে আরো 14-15 ঘন্টা ইন্টিগ্রেশন প্র্যাকটিস করার চাইতে ওই 14-15 ঘন্টা অন্য অধ্যায়ে ইনভেস্ট করা বেটার না? বেটার। তো যারা আগে কখনোই ইন্টিগ্রেশন পড়ো নাই, তোমাদের জন্য সাজেশন হচ্ছে এফআরবি ব্যাচের ক্লাসগুলো করো আর জাস্ট এমসিকিউ ক্লাসটা করো, তাহলে সুবিধা হবে কি, জাস্ট ক্লাসের বাইরে ওই প্র্যাকটিসের টাইমটা তুমি অন্য অধ্যায়ে ইনভেস্ট করতে পারবা, তুমি টেনশন ফ্রি থাকবা যে ভাই আমি এফআরবি ব্যাচে ক্লাস করছি আর এমসিকিউ ক্লাসটা করছি। তো তোমার এখন কাজ হবে যে আমি এফআরবি ব্যাচে ইন্টিগ্রেশনটা যেভাবে পড়াই দিব, তুমি জাস্ট ক্লাসগুলো করবা আর এমসিকিউ ক্লাসটা করবা। এর বাইরে যারা আগে কখনো ইন্টিগ্রেশন পড়ো নাই, এখন আর বই থেকে প্র্যাকটিস করার দরকার নাই, ওই সময় নাই, কারণ ইন্টিগ্রেশন তুমি বই থেকে প্র্যাকটিস করতে গেলে মিনিমাম 10-12 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তো ওই 10-12 ঘন্টা তুমি ইন্টিগ্রেশন না দিয়া তুমি ত্রিকোণমিতি পড়ো, অন্তরীকরণ রিভিশন দেও, বাক্য বিভাগের অধ্যায়গুলো রিভিশন দেও। বুঝছো কথা? আর যারা আগে একবার পড়া আছে, তোমার যদি আগে একবার ইন্টিগ্রেশন পড়া থাকে, তাইলে তুমি অবশ্যই জাস্ট রিভিশন দিয়ে ইন্টিগ্রেশন থেকে সিকিউয়েন্স করার টার্গেট নিও। বাট বাকিরা শুধু ক্লাস করবা, ক্লাসের বাইরে যা আছে কিছু করার দরকার নেই, কারণ ওই সময় তোমার এখন আর নাই। ইন্টিগ্রেশন ভাই অত সময় নাই, খালি ক্লাস, জাস্ট এফআরবি ব্যাচে ক্লাসে যা পড়াবো আর এই এমসিকিউ ক্লাসটা, এর বাইরে কিচ্ছু লাগবে না। ঠিক আছে? আচ্ছা ফাইন, এইবার আসো আমরা শুরু করতেছি ইন্টিগ্রেশন। দেখো ইন্টিগ্রেশন রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, এটা বাংলা কি? ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। তোমরা অন্তরীকরণ পড়ছো? বলো। দেখো কেন বলতেছিলাম যে ইন্টিগ্রেশন বোঝার জন্য অন্তরীকরণ পড়া থাকতে হবে, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। খেয়াল করে দেখো, ধরো তুমি
এফ অফ এক্স এই ফাংশনটাকে অন্তরীকরণ করছো। এই তোমরা কি জানো এফ অফ এক্স এটাকে অন্তরীকরণ করলে পাওয়া যায় এফ প্রাইম এক্স, এটাকে আমরা এফ প্রাইম দিয়ে লিখি, কে কে জানো? অবশ্যই জানো। পর্যায়ক্রমিক অন্তরীকরণ পড়ছো, একবার অন্তরীকরণ করলে একটা প্রাইম, দুইবার করলে ডাবল প্রাইম। তো খেয়াল করে দেখো, ধরো এফ অফ এক্স একে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাইছো এফ প্রাইম এক্স। তো ইন্টিগ্রেশন যেহেতু অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে অবশ্যই আমি বলতে পারি এইবার যদি আমি এই এফ প্রাইম এক্স এটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, আর ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে। খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এফ অফ এক্স এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, দেখো ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে যেটা পাইছি, দেখো এটা পাইছি এফ প্রাইম এক্স। যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে এখন যদি আমি আবার এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, আবার পূর্বের ফাংশনটা ফেরত পাবো। আমার সাথে কে কে একমত বলো তো? এই যে পূর্বের ফাংশনটা আবার ফেরত পাবো না, কে কে আমার সাথে একমত? কেউ দ্বিমত থাকলেও বলতে পারো, বলো। এই যে খেয়াল করে দেখো, যেহেতু আমরা বলতেছি ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, একটু একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো। তাইলে এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে যদি এফ প্রাইম এক্স পাওয়া যায়, তাহলে আমরা উল্টা করে বলতে পারি যে এফ প্রাইম এক্স কে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? আবার আগের ফাংশনটা ফেরত পাওয়া যাবে। ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু আমরা যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার পরে অবশ্যই অ্যানসারটার সাথে একটা সি যোগ করে দিব। এই সি কে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। কেন যোগ করব সি এখনই বলতেছি। দেখো একটা সি যোগ করব, এটাকে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা ইন্টিগ্রাল ধ্রুবক, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা ইন্টিগ্রাল ধ্রুবক। খেয়াল করে দেখো, জাস্ট একটা লাস্টে প্লাস সি যোগ করা হয়। এখন কথা হচ্ছে কেন যোগ করা হয়? তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেছে যে কেন প্লাস সি যোগ করা হয়, কেন প্লাস সি যোগ করা হয় বলো। তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেছে, দেখো যাদের মনের মধ্যে প্রশ্ন আসতেছে আমি বুঝাই দিচ্ছি। দেখো এই বাম পাশটা খেয়াল করো, লিখতে হবে না, এটা লিখতে হবে না, বাম পাশটা খেয়াল করে দেখো। আমি ওয়েট তোমাকে একদম আমি লিখে বুঝাই। আবার বাম পাশটা খেয়াল করো, সবাই অন্তরীকরণ পড়ছো, খেয়াল করে দেখো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। তোমরা কি জানো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়? কে কে জানো? ভাইয়া অন্তরীকরণ কিন্তু পড়া থাকতো, নাহলে কিছু বুঝবে না। অনেকে বলতেছো ভাই আমি আগে ইন্টিগ্রেশন কখনো পড়িনি, আমি কি বুঝবো? হ্যাঁ বুঝবা। যারা আগে ইন্টিগ্রেশন কখনোই পড়োনি বুঝবা, কোনো সমস্যা নেই, জাস্ট অন্তরীকরণ পড়া থাকতে হবে। ভাই আজকে ক্লাসটা একদম বেসিক ক্লাস, আজকে ক্লাসটা বুঝতে পারলে বাকি 2টা ক্লাস বা 3টা ক্লাস বুঝতে পারবা। ঠান্ডা মাথায় খেয়াল করো। দেখো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়, তাহলে আমাকে বলো তো 2x কে এক্স হিসেবে কি ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার পাওয়া যাবে। কে কে আমার সাথে একমত বলো? যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন আমরা বলতেছি, তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, ঠান্ডা মাথায় বোঝো, এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2x পাওয়া যায়, তাহলে অবশ্যই 2x কে যদি আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কোয়ার পাওয়া যাবে। ফাইন। আবার খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 3 এটাকেও তুমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো 2x পাওয়া যায়। এক্স স্কোয়ার প্লাস 5 এটাকেও অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়। এক্স স্কোয়ার প্লাস সি, এখানে সি যে কোনো ধ্রুব সংখ্যা অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়। কারণ কি? কারণ ধ্রুবকের অন্তর 0, 3কে অন্তরীকরণ করলেও 0 হয়, 5কে করলেও 0, সিকে করলেও 0। তাহলে আমি কি উল্টা করে বলতে পারি না যে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়, তাহলে 2x কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার পাওয়া যাবে। আবার এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়, তাহলে অবশ্যই আবার লিখতে পারি 2x কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার প্লাস 3 পাওয়া যাবে। বলো উল্টা করে লেখা যায় না? আবার কেউ তো এটাও বলতে পারে এক্স স্কোয়ার প্লাস 5 কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 2x, সুতরাং 2x কে এক্স হিসেবে কি ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস 5। সে কি বলতে পারে না? বলতে পারে তো। সিমিলারলি এখানে যদি যে কোনো ধ্রুব সংখ্যা থাকে, যে এক্স স্কোয়ার প্লাস সি যে কোনো ধ্রুব সংখ্যা যদি যোগ আকারে থাকে, তাইলে অন্তরীকরণ করার পর তো সেটা 0 হয়ে যাচ্ছে, বাট ইন্টিগ্রেশন করার পরে আবার সেই ধ্রুবকটা ফেরত আসবে, আসা উচিত। এই উচিত না বলো? দেখো আমরা যখন কোনো ধ্রুবকের অন্তরীকরণ করি, দেখো এখানে কোনো ধ্রুবক নাই মানে 0, 0কে অন্তরীকরণ করলে 0, 3কে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, তো 0 তো লিখতে হয় না। 5কে করলেও 0, আবার যে কোনো ধ্রুবক, এটা সি এর মানে যে কোনো ধ্রুব সংখ্যা হোক না কেন অন্তরীকরণ করলে 0 হয়ে যায়। তো আমরা যখন ইন্টিগ্রেশন করে উল্টা ফাংশনটা ফেরত আনবো, আমরা কি জানি ওখানে কোনো ধ্রুবক ছিল কি ছিল না? থাকলে সেটার মান কত ছিল আমি কি জানি বলো? ধরো 2x কে ইন্টিগ্রেশন করবা,
তো অন্তরীকরণ করার ক্ষেত্রে সেখানে কোনো ধ্রুবক ছিল কি ছিল না তুমি কি জানো? জানো না। যদি থাকে সেটার মান কত সেটাও তো জানো না। তো সেই ধ্রুবকটার মান যেহেতু জানি না, এই জন্য সেটার মান আমরা লিখি না, আমরা জাস্ট একটা প্লাস সি দিয়ে দিই। কে কে বুঝছো? যখনই আমরা ইন্টিগ্রেশনে কোনো সূত্র লিখবো সেখানে অ্যান্সারের সাথে একটা প্লাস সি দিয়ে রাখবো। কেন কেন দিয়ে রাখবো? কারণ অন্তরীকরণ করার সময় যে কোনো ধ্রুবকের অন্তর 0 হয়ে যায়। তো আমরা যেই ফাংশনটাকে অন্তরীকরণ করে 2x পাইছি, এখন 2x কে ইন্টিগ্রেশন করলে সেই ফাংশনটা তো ফেরত পাইতে হবে। এখন সেখানে কোনো ধ্রুবক ছিল কি ছিল না আমি জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে। এই জন্য আমরা অলওয়েজ ইন্টিগ্রেশন করার পর একটা প্লাস সি অ্যাড করে দিব। কে কে বুঝছো বলো? এই হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ঘটনা, যে আমরা যখন ইন্টিগ্রেশনের সূত্রগুলো লিখব দেখবা প্রত্যেকটা সূত্রের সাথে একটা প্লাস সি থাকবে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এখন ইন্টিগ্রেশনের 12টা সূত্র আমরা আজকে ক্লাসে শিখব। এই সবগুলা সূত্র জাস্ট অন্তরীকরণের উল্টা সূত্র। অন্তরীকরণের উল্টা সূত্র। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়েট, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সি। তুমি কি জানো? এক নম্বর সূত্রটা খেয়াল করে দেখো। তুমি কি জানো এক্স কে অন্তরীকরণ করলে কত হয়? এক্স এর সাপেক্ষে বলো। এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, রাইট? তাহলে এবার বলো তো 1 কে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, দেখো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন, আর ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে। দেখো এই যে 1 কে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি ফেরত পাবো? এক্স পাবো কিনা বলো? এক্স। আর লাস্টে তো অবশ্যই প্লাস সি অ্যাড করে দিব। তাহলে এবার আমাকে বলো, সামনে 1 কে লিখতে হয় ভাই, ধরো 1 এর সাথে ডিএক্স ধরো গুণ আকারে আছে, তাহলে 1 তো লিখতে হয় না, এটাকে এভাবে লিখলেই হয়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স প্লাস সি। এই যে প্রথম সূত্রটা। বলো তো কে কে বুঝছো? তাহলে আমাকে বলো তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে যদি হয় এক্স প্লাস সি, তাহলে প্রশ্নে যদি এক্স থাকে ওয়াই থাকে, বলো তো এটা কি হবে? ভাই প্রশ্নে তো চলক হিসাবে এক্সও থাকতে পারে ওয়াইও থাকতে পারে। নর্মালি আমরা যখন অন্তরীকরণ করি বা ইন্টিগ্রেশন শিখি দেখবা ধ্রুব মানে চলক হিসাবে এক্সই আছে, বাট সব সময় তো এক্স থাকতে হবে এরকম নট নেসেসারি। বলো তো তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান যদি হয় এক্স প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান কি হবে বলো? দেখো ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ধরো ধরো একটা এক্স কে তুমি ছোট ছোট অংশে ভাগ করছিলা, সেগুলো হচ্ছে ডিএক্স। তখন ইন্টিগ্রেশন মানে হচ্ছে ওগুলো আবার জোড়া দেওয়া সবগুলা। দেখো ডিএক্স মানে ওই এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা। তো এক্স এর সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তুমি যদি আবার যোগ করো তাহলে পুরো এক্সটা ফেরত পাবা। পাবা কিনা? তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স, সাথে ইন্টিগ্রেশনের সূত্র অলওয়েজ প্লাস সি থাকে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে কি ওয়াই, সাথে প্লাস সি। প্রশ্নে যদি ইন্টিগ্রেশন অফ ডিজেড থাকে জেড প্লাস সি। বুঝছো ভাইয়া? চলক কিন্তু এক্সে থাকতে হবে, নট নেসেসারি। কেউ আবার ভাইবো না যে ভাই এক্সে থাকতে হবে না, চলক হিসেবে যে কোনো কিছুই থাকতে পারে, বাট আমাদের বইয়ে বা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াই কে চলক ধরেই করি, রাইট? তাহলে বলো তো একটা সূত্র কি হবে? এই তোমরা কমেন্টে কি শুরু করছো? পড়াশোনা রিলেটেড কমেন্ট করো। দেখো ধরো ইন্টিগ্রেশন অফ ডি ওভি, বলো তো এটা কি হবে? ধরো এখানে ফাংশন হচ্ছে ওভি, বলো কি হবে? ইন্টিগ্রেশন অফ ডি ওভি মানে হচ্ছে ওভি প্লাস সি। কথা বুঝছো? এখানে যে কোনো ফাংশন থাকতে পারে, যেটা থাকবে সেটা প্লাস সি। বুঝছো কথা? তো পরীক্ষায় এক্স দিয়েই থাকে ম্যাথ, বাট অন্য যে কোনো চলক দিয়ে কিন্তু থাকতে পারে। এবার দেখো তোমরা কি জানো, তোমাদের মনে আছে যে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হইতো? মনে আছে? তো ইন্টিগ্রেশনও সেম। তুমি এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে। এইবার আসো 3 নাম্বার সূত্রটাতে। তোমাদের কি মনে আছে এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যাইতো? একটু বলো তো শুনি। এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি পাওয়া যাইতো? একটু বলো। এই যে দেখো এখানে ইন্টিগ্রেশন করবো আমরা, একটু বলো। দেখো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাইতো, সেম সেম। তাহলে তো ইন্টিগ্রেশন করলে আবার আগেরটাই ফেরত আসবে, আর লাস্টে তো সবগুলা লাস্টে প্লাস সি যোগ করে দিব বলছি। অন্তরীকরণ যখন করতেছিলাম সেখানে কোনো ধ্রুবক থাকলে 0 হয়ে যায়, তো ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে অ্যান্সারটার সাথে অলওয়েজ প্লাস সি যোগ করে দিব, কারণ ওই মেইন ফাংশনে কোনো ধ্রুবক ছিল কি ছিল না আমি জানি না, তো একটা ধ্রুবক অ্যাড করে দিয়ে দিব। আচ্ছা এবার দেখো মনে আছে তোমাদের যে 3 নাম্বার সূত্রটা, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স কি ছিল? এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার এক্স লন এ,
এটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, খেয়াল করে দেখো, যেহেতু এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লনে এইটা পাওয়া যায়, তাহলে অবশ্যই এ টু দি পাওয়ার এক্স লনে এটাকে যদি আবার আমি ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে অবশ্যই আবার এ টু দি পাওয়ার এক্স ফেরত পাওয়া যাবে, রাইট? এখন লনে তো ধ্রুবক, দেখো ধ্রুবক কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। ধ্রুবক কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তারপর এটা দিয়ে ভাগ করে দাও, এই দেখো লনে দিয়ে ভাগ, এই দেখো লাস্টে প্লাস সি এড করে দেবো। এই দেখো কে কে বুঝছো বলো, দেখো এই যে সূত্রটা। তো সবগুলা সূত্র আসলে অন্তরীকরণের উল্টা সূত্র। তোমরা কি ঘটনা বুঝতেছো? সবগুলা সূত্র হচ্ছে ভাইয়া ইন্টিগ্রেশনের সবগুলা সূত্র হচ্ছে অন্তরীকরণের উল্টা সূত্র। কে কে বুঝছো দেখো ভাইয়া, এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে হয়তো এ টু দি পাওয়ার এক্স লনে, সেখানে লনে গুণ আকারে আসতো, আর অন্তরীকরণ করলে ভাগ আকারে আসবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো এক্স টু দি পাওয়ার এন, মনে আছে অন্তরীকরণ করার সময় পাওয়ার কমে যাইতো? এই কার কার মনে আছে? এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করলে হইতো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ার কমতো, আর ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়বে। দেখো এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে হবে পাওয়ার এক বাড়বে এবং নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ। দেখো এক্স এর পাওয়ার হবে এন প্লাস ওয়ান, মানে এক বাড়বে, যত থাকবে তার সাথে এক বেশি, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, আর লাস্টে প্লাস সি তো থাকবেই। তো এখানে এন এর মান মাইনাস ওয়ান হইতে পারবে না। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এন এর মান মাইনাস ওয়ান হলে সমস্যা কি? দেখো নিচে যদি এন এর মান মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিচে জিরো হয়ে যাবে, নিচে জিরো মানে অসংজ্ঞায়িত। তো এন এর মান মাইনাস ওয়ান এখানে হইতে পারবে না, এই সূত্রে মাইনাস ওয়ান হইতে পারবে না। তো এক্স এর মান এন এর মান যদি মাইনাস ওয়ান হয়, সেটার জন্য আলাদা সূত্র আছে। দেখো যদি এক্স এর মান মাইনাস ওয়ান হয়, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি? ওয়ান বাই এক্স। তো ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে? লন এক্স। এই তোমাদের মনে আছে লন এক্স এর অন্তরে যে সূত্র কি ছিল? দেখো 5 মনে আছে, ডিডি এক্স অফ লন এক্স, লন এক্স এর অন্তর হচ্ছে সূত্র ছিল ওয়ান বাই এক্স। তাহলে অবশ্যই ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে লন এক্স পাওয়া যাবে। তো লনের পরে হলে পজিটিভ ভ্যালু বসে, এই জন্য মডুলাস দেওয়া হয়েছে। তুমি পরীক্ষায় চাইলে মডুলাস দিতে পারো, নাও দিতে পারো, জাস্ট লন এক্স লিখে রাখলে হবে। বলো কে কে বুঝছো? দেখো এই সূত্রটাতে এন এর মান মাইনাস ওয়ান বসানো যাবে না। তো এন এর মান মাইনাস ওয়ান মানে কি? এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে তো ওয়ান বাই এক্স। তো এই 4 নাম্বার সূত্রটারই আরেকটা রূপ হচ্ছে এইটা, যখন এন এর মান মাইনাস ওয়ান তখন 4 নাম্বার সূত্র বসানো যাবে না, মানে যখন তুমি দেখবা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে মানে ওয়ান বাই এক্স আছে, ওয়ান বাই এক্স এর সূত্র হচ্ছে লন এক্স। আর এন এর মান মাইনাস ওয়ান ছাড়া অন্য যে কোনো পাওয়ারের জন্য এই সূত্রটা প্রযোজ্য হবে। এখন খেয়াল করে দেখো ওয়ান বাই রুট এক্স, ওয়ান বাই রুট এক্স এর ইন্টিগ্রাল কি? টু রুট এক্স। বিশ্বাস না হলে তুমি রুট এক্স কে অন্তরীকরণ করো, তুমি দেখো টু রুট এক্স এটাকে অন্তরীকরণ করে দেখো, এইটা পাওয়া যাবে। বিশ্বাস না হলে করে দেখো, এই এগুলো কিন্তু পড়ছো। দেখো 6 ডিডি এক্স অফ, উল্টা জিনিস, দেখো টু রুট এক্স কে তুমি অন্তরীকরণ করো, দেখবো ওয়ান বাই রুট এক্স আসছে। টু ধ্রুবক, টু ধ্রুবক সামনে চলে আসবে, আর রুট এক্স এর অন্তরে যে সূত্র হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স। দেখো টু টু কাটা, কে কে বুঝছো ভাই? অন্তরীকরণ কিন্তু পড়া থাকা লাগবে, অন্তরীকরণ পড়া থাকলে এগুলো তোমার কাছে অনেক সহজ লাগবে। আর যদি অন্তরীকরণ পড়া না থাকে তাহলে আমার গাইলাবা, এই কেউ কি আমার মনে মনে গাইলাইতেছো? আমি অনেক আস্তে আস্তে বুঝাচ্ছি। দেখো তাহলে এই 6টা সূত্র আগে মুখস্থ করো, মুখস্থ করে ডান কমেন্ট করো, সময় 1 মিনিট। এই 6টা সূত্র মুখস্থ করে ডান কমেন্ট করো, সময় 1 মিনিট, মুখস্থ করো। দেখো আমি কয়েকটা উদাহরণ দেখাই, মানে ওই যে 4 নাম্বার সূত্রটা, ভাইয়া 4 নাম্বার সূত্রটা অনেক বেশি কাজে লাগবে। দেখো 4 নাম্বার সূত্রটা অনেক বেশি কাজে লাগবে, তোমরা মুখস্থ করে ডান কমেন্ট করো। আমি 4 নাম্বার সূত্রে একটা উদাহরণ লিখি। 4 নাম্বারটা দেখো, ধরো এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স, এক্স এর পাওয়ার 3 ইন্টিগ্রেশন করবো এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে? এক্স এর পাওয়ার 1 বাড়বে, 3 এর সাথে 1 যোগ হবে, 3 আর 1 হবে 4, এবং নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, শেষ। এই তাহলে বলো তো এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স, বলো কি হবে? এটা হবে 1 বাড়বে, পাওয়ার 1 বাড়বে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, 9 আর 1 এ 10, নিচে 10 দিয়ে ভাগ, লাস্টে প্লাস সি, শেষ। বলো অন্তরীকরণ যাদের পড়া আছে খুবই সহজ লাগবে, একদম পানিপাত লাগবে। হ্যাঁ ঠিক আছে, এইবার আসো এই সূত্রগুলো লিখো। এই সূত্রগুলো লিখছো, এই 12টা সূত্র লিখতে হবে। দেখো আজকে ক্লাসে আমরা শুধু 12টা সূত্রে ম্যাথ করব। এই 6টা সূত্র লিখছো? একটু বলো তো শুনি।
এই গত 2 দিন ক্লাস নিতে পারি নাই, তোমরা কি মন খারাপ করছো? আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম, ওয়ান শট ক্লাসও নিতে পারতেছি না, সাইকেলে ক্লাসও নিতে পারতেছি না। তোমরা মন খারাপ করিও না, আগামী সপ্তাহের মধ্যে শেষ করে দেবো। বাকি সব সাবজেক্ট কি শেষ? আমাদের এফআরবি ব্যাচের ক্লাস মে মাসের 10 তারিখে শেষ করার টার্গেট ছিল। অন্য সকল সাবজেক্ট হয়তো বা শেষ হয়ে গেছে, ম্যাথটা জাস্ট ইন্টিগ্রেশনটাই তো বাকি, তাই না? ইন্টিগ্রেশনটাই তো বাকি, আস্তে ধীরে পড়াবো, কেউ মন খারাপ করিও না, একদম ধীরে সুস্থ পড়াই দিব। জাস্ট তোমার যদি অন্তরীকরণ পড়া থাকে তাহলে বাকি যা কিছু লাগবে এফআরবি ব্যাচেই পড়াই দিব। এবং এফআরবি ব্যাচে যা পড়াবো এর বাইরে আর আলাদা করে কিছু প্র্যাকটিস করতে হবে না বই থেকে, জাস্ট সিকিউ এমসিকিউ। তুমি ধরো এই অধ্যায় থেকে যদি সিকিউ অ্যান্সার করার টার্গেট থাকে তাহলে আমাদের কম্প্যাক্ট সিরিজ বই থেকে খালি সিকিউগুলো প্র্যাকটিস করবা, যা টাইপ আছে এগুলা। এর বেশি প্র্যাকটিস ইন্টিগ্রেশন অধ্যায় করার দরকার নাই, অন্য অধ্যায় পড়ো এখন, কারণ পরীক্ষার আছে মাত্র আর 1.5 মাস। এখন ইন্টিগ্রেশন অধ্যায় নিয়ে অত বেশি সময় ব্যয় করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে, ফাইন ফাইন ফাইন। এবার খেয়াল করে দেখো, তোমরা কি জানো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়? এগুলোকে লিখতে হবে, অন্তরীকরণের সূত্রগুলো মনে আছে? দেখো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে অবশ্যই কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাওয়া যাবে। কথা সত্য, তাই না? এইবার তোমাদের কি মনে আছে কজ এক্স কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স পাওয়া যাইতো? মাইনাস সাইন এক্স, তাইলে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি মাইনাস কজ এক্স পাওয়া যাবে? কার কার মনে আছে? দাঁড়াও একটু দেখাই, এই মাইনাসটা কোথা থেকে আসছে, দাঁড়াও দেখাই দিই। আগে দেখো 7 নম্বরটা মনে করে দেখো, ডিডি এক্স অফ সাইন এক্স। দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়। কলমের কি হলো, কলমের এই মাথা দিয়ে তো লিখতে অসুবিধা হচ্ছে। আর একটা কলম ছিল, এটার ওয়েট। হ্যাঁ দেখো, খেয়াল করে দেখো, সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে আমি অবশ্যই বলতে পারি কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? সাইন এক্স পাওয়া যাবে। কথা সত্য। লাস্টে অবশ্যই এটা প্লাস সি দিয়ে রাখবো, লাস্টে অবশ্যই এটা কি দিয়ে রাখবো? প্লাস সি। ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় বোঝো, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন। একটা চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ প্র্যাকটিস করলে ভালো? মিনিমাম 20টা থেকে 25টা। 20টা হচ্ছে মিনিমাম, 25 থেকে 30টা, মানে হায়ার ম্যাথের ক্ষেত্রে বলতেছি। হায়ার ম্যাথে তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, হায়ার ম্যাথে অবশ্যই 20টা থেকে 25টা মিনিমাম সিকিউ করতে হবে, মিনিমাম। এর বেশি যত বেশি করবা তত ভালো। দেখো তাহলে খেয়াল করে দেখো, cos x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? sin x পাওয়া যাবে, যেটা আমরা দেখলাম। এই যে দেখো, এইবার আসো দেখো 8 নাম্বারটা, cos x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? cos x এর অন্তরজের সূত্র হচ্ছে মাইনাস sin x। সুতরাং মাইনাস sin x কে যদি আমি ইন্টিগ্রেশন করি, দেখো তাহলে কি পাওয়া যাবে? cos x, সরি ওয়েট, পরে লিখতেছি প্লাস সি লাস্টে। মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে অবশ্যই cos x পাওয়া যাবে। এবার মাইনাস তো ধ্রুবক, সামনে নিয়ে আসো, মাইনাস ধরে সামনে নিয়ে আসলা, এবার মাইনাস দিয়ে গুণ করে দিলা। তো উভয় পক্ষকে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও, উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে কি হয়ে যাবে? মাইনাস cos x, আর লাস্টে অবশ্যই প্লাস সি এড করে দিবা। শোনো, এই প্লাস সি অলওয়েজ প্লাস দিবা, ধ্রুবককে অলওয়েজ প্লাস, কেউ আবার মাইনাস সি দিও না ভাইয়া। ধ্রুবক, ইন্টিগ্রাল ধ্রুবক যেটা, ওইটা অলওয়েজ তুমি প্লাস সি দিবা। ইন্টিগ্রাল ধ্রুবক অলওয়েজ প্লাস সি। ধরো তুমি এই মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করছো, এই প্লাস সি কে আবার কেউ মাইনাস সি লেখো না, এই প্লাস সি সবার লাস্টে একটা ধ্রুব সংখ্যা। ভাই ধ্রুব সংখ্যার মান কিন্তু নেগেটিভও হইতে পারে, ধরো এই সি এর মান +5ও হইতে পারে, -5ও হইতে পারে, তবে ধ্রুবকটাকে আমরা অলওয়েজ প্লাস সি আকারে লিখবো। এখানে আবার তুমি মাইনাস সি বসাই দিও না। এখন আমাকে বলো, এই দুটো জিনিস কে কে বুঝছো? মাইনাসটা কোত্থেকে আসছে কে কে বুঝছো? কমেন্ট করো। cos x কে ইন্টিগ্রেশন করলে সূত্র হচ্ছে sin x, আর sin x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে মাইনাস cos x, মনে থাকবে? এইবার দেখো, তোমাদের কি মনে আছে tan x এর অন্তর যে সূত্র ছিল sec স্কয়ার x, তাহলে অবশ্যই sec স্কয়ার এর ইন্টিগ্রালের সূত্র হবে tan x। এবার তোমাদের কি মনে আছে cot x এর অন্তর যে সূত্র ছিল মাইনাস cosec স্কয়ার x, তাহলে এবার এই মাইনাসটা ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস cot x। বুঝতেছো? এই যে এটার মতো, যে এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে। আবার খেয়াল করে দেখো, sec x এর অন্তরজের সূত্র হচ্ছে sec x ইনটু tan x, তাহলে sec x ইনটু tan x কে আমি যদি আবার ইন্টিগ্রেশন করি sec x পাওয়া যাবে। এবার মনে করে দেখো, cosec x এর অন্তরজের সূত্র ছিল মাইনাস cosec x ইনটু cot x, তাহলে এই মাইনাসটা ওই পাশে গিয়ে হবে মাইনাস cosec x। এবার আমাকে বলো, এই 12টা সূত্র কে কে
মনে রাখতে পারবা? বলো, আজকে ক্লাসে আমরা শুধু এই 12টা সূত্রের ম্যাথ করবো, আজকে ক্লাসে আমরা কঠিন ম্যাথে যাবোই না, আজকে ক্লাসে আমরা কঠিন ম্যাথে যাবোই না, একটু বলো। এই 6টা সূত্র মাথার মধ্যে ঢুকছে, আজকে ক্লাসটা খুবই ছোট ক্লাস হবে। ইন্টিগ্রেশনের প্রথম ক্লাস আমি একদম ছোট ক্লাস নেই, প্রত্যেকবারই প্রথম ক্লাসটা খুবই ছোট ক্লাস নেই, জাস্ট যাতে তুমি আস্তে আস্তে বুঝতে পারো, আস্তে আস্তে বুঝতে পারো। দেখো এই তোমরা ইন্টিগ্রেশনের ক্লাসে এসে কি কমেন্ট করা শুরু করছো? তোমরা কি মজা করতে আসছো? ইন্টিগ্রেশন ক্লাস যারা করবা সিরিয়াসলি করো, আর যদি করতে ইচ্ছা না করে কোনো সমস্যা নেই, আমি তো বলে রাখছি, এই যে এমসিকিউ ক্লাসটা দেখে ফেলবা। ধরো ইন্টিগ্রেশন অধ্যায় থেকে তোমার যদি সিকিউ অ্যান্সার করা লাগবে না এরকম টার্গেট থাকে, তাইলে তুমি এই ইন্টিগ্রেশন ওয়ান শট এমসিকিউ আমার ইউটিউব চ্যানেলে যাবা, ইন্টিগ্রেশন ওয়ান শট এমসিকিউ লিখে সার্চ করবা, লিখবা ইন্টিগ্রেশন ওয়ান শট এমসিকিউ অভিত তুষার, আমার নাম লিখে সার্চ করলে পাই যাবা। তো জাস্ট এই ইন্টিগ্রেশন ক্লাসটা এমসিকিউ ক্লাসটা করলে 2টা এমসিকিউ পাই যাবা, তো তোমার তো রিটেন অ্যান্সার করা লাগতেছে না। বাট অ্যাডমিশনে তো ইন্টিগ্রেশন থেকে লাগবেই ভাইয়া, অ্যাডমিশনে ইন্টিগ্রেশন থেকে আবার পড়া লাগবে না? তো এফআরবি ব্যাচের ক্লাসে আমি যেভাবে তোমাদেরকে পড়াই দিব, তুমি অ্যাডমিশনে গিয়ে তোমাকে কেউ আটকেতে পারবে না। ধরো অ্যাডমিশনের জন্য ইন্টিগ্রেশন যতটুকু একাডেমিকে পড়া থাকা উচিত অতটুকু আমি এফআরবি ব্যাচেই পড়াই ফেলবো, তো তোমার অ্যাডমিশনে গিয়ে আর সাফার করতে হবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এইবার খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন 2 ধরনের হয়, একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ বা ইংলিশে বলে ইনডেফিনিট ইন্টিগ্রাল, যেখানে কোনো দেখো লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া নাই, তখন আমরা অলওয়েজ অ্যান্সারটার সাথে, যেটা হচ্ছে অ্যান্সার তার সাথে অলওয়েজ প্লাস সি যোগ করে দেবো। দেখো দেখো আমি যে সূত্রগুলো লিখছি এখানে কি কোথাও লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে? দেওয়া নাই, দেখো। আর যদি এরকম হয় যেটা ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজ মানে হচ্ছে ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকবে, ওইটা পরে দেখবো আমরা লাস্টের ক্লাসে ওইগুলো পড়বো। দেখো আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে ভাইয়া? এক্স এর সাপেক্ষে। তো এখানে এক্স এর একটা ভ্যালু থাকবে, এখানে একটা ভ্যালু থাকবে, তোমাকে বলে দিবে যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন, এগুলো আমরা লাস্টের ক্লাসে পড়বো। এই যে এরকম এখানে একটা এক্স এর মান থাকবে, ধরো একটা মানে x1 একটা x2। তো যখন এরকম নির্দিষ্ট করা যে তোমাকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, তো ওইরকম ক্ষেত্রে প্লাস সি অ্যাড করতে হবে না। যখন এক্স এর ভ্যালু একদম মানে ডেফিনিট ইন্টিগ্রাল লিমিট দেওয়া আছে, তখন তোমাকে প্লাস সি যোগ করতে হবে না, কারণ যদি তুমি একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত ইন্টিগ্রেশন করো, তো সেখানে যদি কোনো ধ্রুবক থেকে থাকে সেটা অটোমেটিক চলে আসবে, তোমার আলাদা করে যোগ করে আনতে হবে না। মনে আছে যে আমরা অন্তরীকরণে যখন কোনো ফাংশনকে অন্তরীকরণ করতেছিলাম, ধ্রুবকের অন্তরজ 0 হয়ে যাচ্ছিল, তো ইন্টিগ্রেশন করে আবার মেইন ফাংশনটাতে ধ্রুবক ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না, তো সেই জন্য প্লাস সি দিতে হয়। কখন? যখন লোয়ার লিমিট এবং আপার লিমিট ফিক্স করা নাই। কিন্তু যদি লোয়ার লিমিট এবং আপার লিমিট ফিক্স করা থাকে, তো মেইন ফাংশনে যদি কোনো ধ্রুবক থাকে সেটা অটোমেটিক পেয়ে যাবে, অটোমেটিক চলে আসবে, তোমার আলাদা করে যোগ করতে হবে না। সেটা আমরা লাস্টের ক্লাসে পড়বো। আপাতত আমরা প্রথম 2 ক্লাস বা 3 ক্লাসে জাস্ট ইনডেফিনিট ইন্টিগ্রাল পড়বো। তো প্রথম 2 ক্লাসে যখন দেখবা বা 3 ক্লাসে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া নাই, প্রথম 3 ক্লাস লাগবে, 3 ক্লাস ইনডেফিনিট ইন্টিগ্রাল, লাস্টের ক্লাসে ডেফিনিট, 4 ক্লাস নেব। তো সবগুলোতে কি করতে হবে? প্লাস সি যোগ করে দিবা। লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া নাই মানে তুমি প্লাস সি যোগ করে দিবা। এবার আসো কিছু বাচ্চা সূত্র। বাচ্চা সূত্র কি? এগুলো অন্তরীকরণেও সেম জিনিস ছিল। মনে করে দেখো, ধরো একটা ধ্রুবক আছে, ধরো এই এফ অফ এক্স, এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সামনে আছে একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে। অন্তরীকরণেও সেম জিনিস ছিল, মনে আছে? তোমাদের কি মনে আছে? অন্তরীকরণেও সেম জিনিস ছিল, ধ্রুবকটা সামনে চলে আসবে, বাকি ফাংশনটার ইন্টিগ্রেশন হবে। যেমন একটা উদাহরণ দেখো, ওয়েট, খুবই সিম্পল। ধরো এরকম 7x³ dx, দেখো ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। 7 তো ধ্রুবক, 7 ধ্রুবক, 7 সামনে চলে আসবে, 7 ধ্রুবক, 7 সামনে চলে আসবে। তাহলে এবার দেখো 7 ইন্টু x³ এর ইন্টিগ্রেশন করো, x³ এর ইন্টিগ্রেশন হলে পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ, শেষ। তাহলে অ্যান্সার হচ্ছে 7/4 x⁴ প্লাস সি। কে কে বুঝছো বলো? ওটুক বুঝছো? ক্লিয়ার? ধ্রুবক থাকলে সামনে চলে আসবে। এইবার খেয়াল করে দেখো, ধরো 2টা ফাংশন যোগ কিংবা বিয়োগ আকারে আছে, যোগ আকারেও থাকতে পারে কিংবা বিয়োগ আকারেও থাকতে পারে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে তুমি 2টার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিতে পারবা।
যে আগে এফ অফ এক্স এটার সাথে ইন্টিগ্রেশন নিলাম, মানে এক্স এর সাপেক্ষে আলাদা ইন্টিগ্রেশন, তারপরে এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিব। জি অফ এক্স এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন, যেমন দেখো ধরো এরকম এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স, মাঝখানে যোগ আকারে আছে। তো তুমি দুইটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিতে পারবা। ধরো এক্স স্কোয়ার এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলা, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলা। তো মাঝখানে প্লাস থাকলে তুমি মাঝখানে প্লাস দিবা, মাঝখানে মাইনাস থাকলে মাইনাস দিবা। এবার এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স পাওয়ার এক বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস ওয়ান বাই এক্স ইন্টিগ্রাল হচ্ছে লন এক্স প্লাস সি, শেষ। ভাইয়া লাস্টে কিন্তু প্লাস সি তুমি একবারই দিবা, খেয়াল করে দেখো। তুমি আবার এটা ভাবিও না যে ভাইয়া এখানে তো মোট দুইটা জিনিস ইন্টিগ্রেশন করছি, তাহলে এটার জন্য একটা প্লাস সি, এটার জন্য একটা প্লাস সি, না ভাইয়া ইন্টিগ্রেশন তুমি দুইবার তিনবার চারবার যতবার করো লাস্টে প্লাস সি একটাই দিবা, কারণ এই সি হচ্ছে এটা ধ্রুব সংখ্যা। তুমি দুইটা ধ্রুবক যোগ করো, তিনটা ধ্রুবক, চারটা ধ্রুবক, অনেকগুলো ধ্রুবক যোগ করলে একটা ধ্রুবকই পাওয়া যায়। তো দুইটা সি, তিনটা সি, চারটা সি দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট একটা সি দিলেই হবে। বলো এটুকু কি ক্লিয়ার? তাহলে আমরা ম্যাথে ঢুকবো। ইন্টিগ্রেশনের প্রথম ক্লাস খুবই ছোট ক্লাস। আমরা এই যে 12টা সূত্র একটু দেখো, এই 12টা সূত্র দিয়ে আজকে ক্লাসে খুবই কম, আজকে ক্লাসে সর্বোচ্চ আমরা 15 থেকে 20টা ম্যাথ করব। আমার শরীরটাও এখনো ফুল ফিট না, আগামী ক্লাসে একটা ম্যারাথন ক্লাস নিব। এই আগামী ক্লাস তো আমাদের বৃহস্পতিবারের আগে একদম ফুল সুস্থ হয়ে যাব। বৃহস্পতিবার ইন্টিগ্রেশন একটা ম্যারাথন ক্লাস করবা, যে সর্বোচ্চ যত লম্বা ক্লাস নেওয়া যায়, কে কে করবা? যদি ফুল সুস্থ থাকি, যদি ফুল সুস্থ থাকি তাহলে বৃহস্পতিবারে একদম সন্ধ্যা থেকে শুরু করে লম্বা একটা ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে, ওয়েট, আস্তে ধীরে, টেনশন নাই। দাদা বায়োলজি ইংরেজি একদমই পারি না, তে পড়ো, না পারলে পড়ো, এছাড়া তো উপায় নাই। হ্যাঁ এইবার দেখো ভাইয়া, খেয়াল করে দেখো, ওয়েট, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, এই তিনটা 1 2 3টা রাশি ইন্টিগ্রেশন করতে হবে। তো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নাও। দেখো 1 তার সাথে আলাদা ইন্টিগ্রেশন, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 তার সাথে আলাদা ইন্টিগ্রেশন, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 তার সাথে আলাদা ইন্টিগ্রেশন। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে তো ডিএক্স, মানে শুধু ডিএক্স আর কি, 1 তো লেখা লাগে না। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই এক্স। তো 1 বাই এক্স এর সূত্র কি লন এক্স। এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি এক্স এর পাওয়ার এক বাড়বে এবং নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ। তো দেখো -2 প্লাস 1 মানে হচ্ছে -1, নিচে -1 প্লাস সি। দেখো লাস্টে প্লাস সি কিন্তু একটাই দিবা, হ্যাঁ প্লাস সি কিন্তু একটাই, শেষ। তো এটাকে তুমি ঠিক করে দাও, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার -1 মানে 1 বাই এক্স। এই যে খুবই সিম্পল, লাস্টে প্লাস সি অ্যাড করে দিবা, লাস্টে প্লাস সি অ্যাড করে দিবা। আচ্ছা ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো, এইটা অবশ্যই পারবা, আমার আগে করো, প্র্যাকটিস করো। দেখো ভাইয়া দেখো এখানে এক্স এর সাথে 1 প্লাস রুট এক্স গুণ আকারে আছে, তাহলে আগে গুণ করি, এক্স প্লাস এক্স ইন্টু রুট এক্স ডিএক্স। এবার এক্স এর সাথে আলাদা ইন্টিগ্রেশন নিব এবং এক্স রুট এক্স এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিব। এবার মনে মনে চিন্তা করো, এগুলা লিখতে হবে না। এই এক্স রুট এক্স মানে কি, এক্স এর পাওয়ার 1 আর রুট এক্স মানে 1/2, এটা মনে মনে চিন্তা করতে পারবে না। রুট এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার 1/2, 1 আর 1/2 যোগ করলে কত 1 প্লাস 1/2 মানে 3/2। এটা মনে মনে বসাই দিবা, এই বয়সে এইগুলা দেখাইতে হবে না, এগুলো তোমরা 9 10-এ পড়ে আসছো, সূচক। দূর, এই কলমটা তো ডিস্টার্ব করতেছে, ওই কলমটাও ডিস্টার্ব করতেছে, উল্টা সাইড দিয়ে লিখতেছি। দেখো এটা কত হবে, দেখো মনে মনে এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো এখানে কোনো পাওয়ার নাই, মানে মনে মনে 1 আছে, তাহলে এক্স এর পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। তো দেখো 1 এর সাথে 1 যোগ হলে 2, 2 দিয়ে ভাগ। সূত্রটা কি ছিল, এক্স টু দি পাওয়ার n প্লাস 1, নিচে n প্লাস 1 দিয়ে ভাগ। এখানে দেখো এক্স এর পাওয়ার 1 বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ। 3/2 এর সাথে 1 যোগ করলে 5/2, নিচে 5/2 দিয়ে ভাগ প্লাস সি।
এই বলো তো কে কে বুঝছো, কে কে বুঝছো বলো, ছোট্ট বন্ধুরা একটু বলো এই পর্যন্ত বুঝছো কিনা, বলো বলো বলো, ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার বলো এই মাত্র কি হবে, এটাকে কে মনে মনে পারবা? দেখো এবার একবারে ওয়েট, এটা একবারে করবো কেমনে দেখো ভাইয়া, মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিব, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিব। তাহলে 2x এর সাথে যদি আলাদা ইন্টিগ্রেশন নেই, মনে মনে দেখো 2x dx, 2 ধ্রুবক সামনে চলে আসবে, x এর সাথে ইন্টিগ্রেশন, পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। কে কে বুঝছো দেখো, এটা মনে মনে করছি, কি কি মনে মনে করছি দেখো, এই যে ইন্টিগ্রেশন অফ 2x, তার সাথে আলাদা ইন্টিগ্রেশন, এই যে এটা মনে মনে করছি, দেখো এই কাজটা মনে মনে করছি, 2 ধ্রুবক বাইরে চলে আসবে, ইনটু x কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ, তো 2 এ 2 এ কাটা, থাকবে শুধু x স্কয়ার। এটা কে কে বুঝছো মনে মনে দেখো, এগুলো আসবে সৃজনশীলের কতে অথবা এমসিকিউতে, তো এগুলো একবারে করে ফেলো। এবার দেখো 5x⁴, এটাকে ইন্টিগ্রেশন করলে 5 হচ্ছে ধ্রুবক সামনে চলে আসবে, x⁴ কে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, তো পাশে পাশে কাটা, থাকবে শুধু x⁵। কে কে বুঝছো বলো তো, কে কে মনে মনে বুঝছো? ভাইয়া এগুলা এমসিকিউতে আসবে বা বড় জোর সৃজনশীলের কতে, বেশি সহজ তো এগুলো, আসলে মনে মনে কে কে পারবা দেখো, বলো এটা কে কে মনে মনে করতে পারছো একটু বলো। 2 সামনে চলে আসছে, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x কে ইন্টিগ্রেশন করলে x²/2, তো 2 এ 2 এ কাটা শুধু x স্কয়ার, এখানে x⁵/5, 5 এ 5 এ কাটা, মানে জাস্ট x⁵, মনে মনে, ঠিক আছে। তাহলে এবার সিমিলার জিনিস, এটাকে কে পারবা বলো তো, জাস্ট সূচক, সূচকের ভাগ করে নিতে হবে, ভাগ। দেখো তোমরা কি জানো কিউব√x মানে কত? মনে মনে তোমরা কি জানো n√x মানে হচ্ছে x⁴1/n, তাইলে কিউব√x মানে হচ্ছে x⁴1/3। তাহলে এটা মনে মনে, মনে মনে দেখো আমি এখানে মুছে লিখে ফেলি, মনে মনে কিউব√x মানে হচ্ছে x⁴1/3। তাহলে এবার প্রত্যেকটাকে আলাদা ভাগ করে দাও, ইন্টিগ্রেশন অফ দেখো 5x⁴, এটাকে যদি x⁴1/3 তে ভাগ করি কি হবে? 5, ভাই ভাগ থাকলে কি পাওয়ার বিয়োগ হয়, তাই না? ভাগ থাকলে বিয়োগ হয়, 4 - 1/3 প্লাস 4 ইন্টু এখানে x², এখানে x⁴2, ভাগ করলে মাইনাস হবে 1/3 প্লাস 3, এটা মুছে দিই, এটা তো বুঝছো, প্লাস 3, নিচে আছে x⁴1/3, নিচেরটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে? -1/3 dx। তাহলে এইবার প্রত্যেকটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করিয়ে দিকে। এবার প্রত্যেকটার সাথে আলাদা ইন্টিগ্রেশন দেখো, ওয়েট, তাহলে এখানে বিয়োগটা করে ফেলো, মনে মনে করে ফেলো, এই বিয়োগ দেখো 3 4 12 থেকে 1 গেলে 11, তাহলে 11/3, দেখো এই বিয়োগটা তো আসলে মনে মনে করে ফেলা যায়, 11/3, এখানে 3 দুগুণে 6 থেকে 1 গেলে 5, 5/3, ঠিক আছে। এবার দেখো 5 ধ্রুবক সামনে চলে আসবে, x এর পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, তাহলে x মনে মনে একবারে বসে দিলে হচ্ছে 11/3 প্লাস 1, x এর পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, 11/3 প্লাস 1 প্লাস, এখানে কি হবে? সেম জিনিস, 4 সামনে চলে আসবে, x এর পাওয়ার 1 বাড়বে, x এর পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, সেই পাওয়ার দিয়ে ভাগ, প্লাস 3 ইন্টু x এর পাওয়ার 1 বাড়বে, x এর পাওয়ার 1 বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ, -1/3 প্লাস 1, সেই পাওয়ার দিয়ে ভাগ, -1/3 প্লাস 1, লাস্টে বসাই দেব প্লাস সি, লাস্টে বসাই দিব প্লাস সি। তোমরা কি বুঝছো? এই যে পুরোটা অ্যান্সার। তো লাস্টে তুমি এই যে এই যোগগুলা করে দাও, জাস্ট এই পাওয়ারগুলো এটা যোগ করো, এটা কত হবে? 3 একে 3 আর 11 14, 14/3, নিচে 14/3 হবে, 3 একে 3 আর 5 8, 8/3, জাস্ট বসাই দিলেই হবে। ওকে, ঠিক আছে, গুড, বুঝতে পেরেছো? ফাইন। এইবার আসো ত্রিকোণমিতির কিছু সূত্র লাগবে। ত্রিকোণমিতির সূত্রগুলো আমি একবার মনে করাই দিচ্ছি, দেখো এই দুইটা সূত্র খুব বেশি কাজে লাগবে। একটা হচ্ছে 1 + cos 2a
সমান 2 cos স্কয়ারে অ্যাঙ্গেল হবে অর্ধেক। দেখো 1 প্লাস cos 2a হবে 2 cos স্কয়ারে, আর 1 মাইনাস cos 2a হবে 2 sin স্কয়ারে। দেখো এখানে অ্যাঙ্গেল 2a থাকলে এখানে হবে শুধু a। মনে আছে এই সূত্রগুলো? একটু বলো তো। 2 sin স্কয়ারে মনে আছে নিশ্চয়ই। আরেকটা সূত্র, এটা তো আমরা সবাই জানি, ওটা আলাদা করে আসলে লেখা লাগে না। sin 2a, sin 2a মানে 2 sin a cos a, 2 sin a cos a, এই সূত্র আমরা সবাই জানি। এখানেও অ্যাঙ্গেল সেম অর্ধেক। sin 2a সমান 2 sin a cos a, এই সূত্রগুলো আমরা জানি। আর কিছু কি আছে সরকারি সূত্র? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1, cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইকুয়াল টু 1। এগুলো আমরা সেই 19 এ পড়ে আসছি। এবার এখানে বলো ঘটনা কি ঘটবে বলো। এগুলা সৃজনশীলের কতে কিংবা এমসিকিউতে দিবে। ইন্টিগ্রেশন অফ রুট ওভারের মধ্যে দেখো 1 মাইনাস cos 2x, সূত্র কি বলো? মাইনাস থাকলে sin স্কয়ার 2 sin স্কয়ার x রুট ওভারের মধ্যে। তা রুট করে দাও, রুট ওভার অফ 2 sin স্কয়ারকে রুট করলে sin x। এবার রুট 2 ধ্রুবক, দেখো রুট 2 ধ্রুব সংখ্যা সামনে চলে আসবে। sin x এর ইন্টিগ্রাল সূত্র কি? মাইনাস cos x। মনে আছে sin x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে মাইনাস cos x। তাহলে মাইনাসের সামনে দিয়ে দিলাম, ওয়েট। sin x এর ইন্টিগ্রাল সূত্র কি? মাইনাস cos x। ভাই সূত্র ভুল করো না, সূত্র ভুল করলে তো সবই শেষ, সূত্র ভুল করলে তো সবই শেষ। মাইনাস cos x, মাইনাসটা সামনে দিলাম, তারপরে কি প্লাস সি। এই বুঝতেছো তোমরা? ঘটনা বুঝতেছো কে কে বলো? হ্যাঁ ঠিক আছে, গুড। এইবার আসো এই ম্যাথটা। এখন আমাকে বলো তো, একটু ওয়েট। আমরা 1 প্লাস cos 2a, এটা ডিরেক্ট সূত্র পাইছি 2 cos স্কয়ারে। আবার প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তাহলে 2 sin স্কয়ারে। তো 1 প্লাস cos 2a সূত্র আছে, স্কয়ারের সূত্র আছে, স্কয়ারের সূত্র দেখো স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটা যাবে। আবার 1 মাইনাস cos 2a 2 sin স্কয়ারে। বাট 1 প্লাস cos a কিংবা মাইনাস cos, সরি cos না থেকে যদি sin থাকে, বলো তো এটার কি ডিরেক্ট সূত্র আছে? একটু বলো তো। দেখো 1 প্লাস sin 2a সূত্র আছে। আমরা 1 প্লাস cos 2a সূত্র শিখছি, 1 মাইনাস cos 2a সূত্র শিখছি। ডিরেক্ট 1 প্লাস sin 2a সূত্র শিখি নাই। তাহলে এখানে কি করব? এখানে কি করব দেখো, এই প্লাসে দেইনি, প্লাসে দিছি তো, হ্যাঁ তুমিও প্লাসে দিয়ে নাও। এটাতে কি করবো দেখো, এটাতে সরকারি সূত্র অ্যাপ্লাই করব। সরকারি সূত্র কি দেখো, এই যে sin 2x, sin 2x মানে কি? 2 sin x into cos x, 2ab, 2ab। এই দেখো sin 2x মানে কি 2ab, 2 sin x cos x। আর এই 1 এর জায়গায় লিখবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এই যে দেখো ঘটনা ঘটে গেছে। এইবার হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। দেখছো কি সুন্দর জিনিস ভাইয়া। 1 প্লাস cos 2a কিংবা 1 মাইনাস cos 2a, ওটার বেলায় সূত্র আছে ডিরেক্ট, বাট সাইনের বেলায় তো ডিরেক্ট এই সূত্র নাই। তো আমরা এটা কি করব? sin 2x কে লিখবো 2 sin x cos x, আর 1 কে লিখবো sin স্কয়ার প্লাস cos স্কয়ার x। তাহলে এবার দেখো সূত্র পড়ে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে a মানে হচ্ছে sin x, b মানে হচ্ছে cos x, তাহলে sin x প্লাস cos x হোল স্কয়ার। এবার স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা থাকবে জাস্ট sin x প্লাস cos x dx। ঘটনা বুঝছো? এবার তুমি খালি ইন্টিগ্রেশন সূত্র বসাই দাও, শেষ। sin x এর সাথে আলাদা ইন্টিগ্রেশন, cos x এর সাথে আলাদা ইন্টিগ্রেশন। ভাই তোমার তো আলাদা লেখার দরকার নেই, একবারে সূত্র বসাই দাও। sin x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে মাইনাস cos x, আর cos x এর সূত্র হচ্ছে প্লাস sin x, লাস্টে প্লাস সি, শেষ। বলো কে কে বুঝছো, ইয়েস অর নো? sin x এর সাথে আলাদা ইন্টিগ্রেশন হলে সূত্র হচ্ছে মাইনাস cos x, cos x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে প্লাস sin x, শেষ। বুঝতে পারছো? একদম সহজ ভাই। আজকে ক্লাসটা খালি বুঝো, আগামী ক্লাসটা আরো মজা লাগবে। খালি অন্তরীকরণ পড়া থাকলে। এবার এটা একটু মুখস্থ রাখো তো, এটা অন্য বড় ম্যাথে কাজে লাগতে পারে, বিশেষ করে এমসিকিউতে। একটু দেখো, তাহলে এই জিনিসটা একটু মনে রাখো
যে এখানে লাস্টে হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস 2 sin x cos x, মানে sin x প্লাস cos x হোল স্কয়ার। এটা একটু মনে রেখে দাও, এমসিকিউ তো কাজে লাগবে। যেটা হচ্ছে sin x প্লাস cos x হোল স্কয়ার, তো এটা মনে রাখতে পারলে ডিরেক্ট স্কয়ার রুটে কাটা থাকবে sin x প্লাস cos x, মানে ভিতরে হবে sin x প্লাস cos x হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা থাকবে sin x প্লাস cos x। তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x, cos x কে ইন্টিগ্রেশন করলে প্লাস sin x, তাহলে উত্তর sin x মাইনাস cos x বা মাইনাস cos x প্লাস sin x, যেটাই বলো। এবার এটা বলো তো কি হবে, ওয়েট, ঠান্ডা মাথায়। এই নিচের টার্ম কত হবে বলো তো, এই যে নিচে দেখো, আগের জিনিসটা দেখো, একটু ওয়েট দেখো, উপরে আছে sin x প্লাস cos x, নিচে আছে রুট ওভারের মধ্যে 1 প্লাস sin 2x। দেখো রুট ওভারের মধ্যে 1 প্লাস sin 2x, এটা মানে কি আলটিমেটলি কি আসবে sin x প্লাস cos x না, আলটিমেটলি কি আসবে sin x প্লাস cos x। তো তুমি কি বুঝতেছো যে এইটাকে ভাঙার পরে নিচেও আসবে sin x প্লাস cos x, স্কয়ার রুটে কাটাকাটি করার পরে নিচেও থাকবে sin x প্লাস cos x, আর উপরে আসবে sin x প্লাস cos x। সেম সেম জিনিস, সেম সেম জিনিস কাটাকাটিকে কি হবে 1, তো 1 মানে কি ইন্টিগ্রেশন অফ dx, 1 তো লেখা লাগে না, 1 তো লেখা লাগে না, জাস্ট dx। তো ইন্টিগ্রেশন অফ dx মানে কি x প্লাস c, এটা এমসিকিউতে আসে। এটা ভালো মতো অনেকে মুখস্থ করে ফেলে, খেয়াল করে দেখো। তোমরা কি অন্তরীকরণে এই ম্যাথটা করছিলা, মনে করে দেখো, লাস্টে কাটাকাটি গিয়ে 1, দেখো অন্তরীকরণে বলে এই ম্যাথের অ্যান্সার হইতো 0, কারণ কি লাস্টে যখন 1 আসে তো ddx অফ 1 মানে কিন্তু 0। দেখো এই সেম জিনিসটা, এই সেম রাশিটার অন্তরীকরণও আছে, যে এটার অন্তরীকরণ করতে দিলে সেম সেম জিনিস কাটাকাটি গিয়ে 1 আসে, তো 1 কে অন্তরীকরণ করলে 0 হয়, বাট ইন্টিগ্রেশনের বেলা কিন্তু অ্যান্সার 0 না। খেয়াল রাখবা, প্রশ্নে এটা খেয়াল রাখবা, এটা অন্তরীকরণ করতে বলছে নাকি ইন্টিগ্রেশন করতে বলছে, খেয়াল রাখবা। যে কোনো ধ্রুবকের অন্তরজ হচ্ছে 0, বাট ইন্টিগ্রেশনের বেলা কিন্তু 0 না, উত্তর হবে ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস c, ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস c, বুঝছো কথা? আচ্ছা এইবার দেখো এই ম্যাথটা, দেখো থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে। ভাইয়া আমরা ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো শিখছি সেগুলো হচ্ছে x এর সাপেক্ষে, বাট চলক হিসেবে তো x ও থাকতে পারে, y ও থাকতে পারে, z ও থাকতে পারে, থিটাও থাকতে পারে। তো চলক হিসেবে কি আছে ডাজন্ট ম্যাটার, আমরা যে সূত্র শিখছি সেই সূত্রই বসাবো, জাস্ট x এর জায়গায় এখানে থিটা বসবে। যেমন দেখো উপরে কি আছে, আচ্ছা দেখো এটা তো ত্রিকোণমিতি, 1 মাইনাস cos 2 থিটা, মাইনাস থাকলে কি হবে 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার থিটা, অ্যাঙ্গেল হবে অর্ধেক, আর নিচে আছে প্লাস, তাহলে 2 cos স্কয়ার থিটা, থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন d থিটা, 2 2 কাটা, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি tan স্কয়ার। আচ্ছা এখন আমাকে তোমরা বলো তো, আজকে ক্লাসে আমি যে সূত্রগুলো শিখাইছি 12টা সূত্র, tan স্কয়ারের ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র আছে বলো? এই আমরা কি আজকে ক্লাসে tan স্কয়ারের ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র শিখছি? ইয়েস অর নো বলো, ইয়েস অর নো বলো। আমরা কি আজকে ক্লাসে tan স্কয়ারের ডাইরেক্ট ইন্টিগ্রেশন সূত্র শিখছি? এই সূত্রগুলো কই? সূত্রগুলো তো উপরে, আমি নিচে যাচ্ছি কেন, কই? এই যে দেখো, আজকে ক্লাসে কি আমরা tan স্কয়ারের ইন্টিগ্রেশন গুলো সূত্র শিখছি? নো, শিখিনি। তাহলে আমরা কি করবো, tan স্কয়ারকে ভাঙবো। দেখো আমরা sec স্কয়ারের সূত্র বুঝে, দেখো sec স্কয়ার, তাহলে সরকারি সূত্রে ভাঙবো। ভাই আমরা তো এই সূত্র সবাই জানি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, জানি না ভাইয়া? sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, এই সরকারি সূত্রগুলো আমরা সবাই জানি। তো এখন এটাকে আগে ভাঙবো, কি হবে, tan স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার মাইনাস 1। এইবার আলাদা আলাদা ইন্টিগ্রেশন নেও, দেখো sec স্কয়ার থিটা, এর সাথে আলাদা ইন্টিগ্রেশন মাইনাস 1, মাইনাস দিয়ে দিলাম, 1 তো লেখা লাগে না, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন। দেখো sec স্কয়ারের সাথে আলাদা ইন্টিগ্রেশন নিছি, মাইনাস 1 এর সাথে আলাদা ইন্টিগ্রেশন, মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 1 তো লেখা লাগে না। তো দেখো মনে আছে সূত্র, মনে আছে sec স্কয়ার x dx মানে কি ছিল, 10x, সূত্র দেখো। এবার কিন্তু সূত্র পড়ে গেছে, দেখো sec স্কয়ারে কিন্তু সূত্র আছে, দেখো এই যে এটা হচ্ছে 9 নাম্বার সূত্রটা, খেয়াল করে দেখো, sec স্কয়ার x dx, x এর সাপেক্ষে sec স্কয়ারের ইন্টিগ্রাল সূত্র হচ্ছে 10x। তো আমাদের ম্যাথে থিটার সাপেক্ষে বলছে, অসুবিধা কি, থিটার সাপেক্ষে sec স্কয়ার থিটা, সূত্র হচ্ছে কি tan থিটা, x এর জায়গায় থিটা বসবে, tan থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, মনে আছে ইন্টিগ্রেশন অফ dx মানে x, তাহলে ইন্টিগ্রেশন অফ d থিটা মানে কি থিটা, লাস্টে ধ্রুবক কি প্লাস c, লাস্টে ধ্রুবক প্লাস c, শেষ। কে কে বুঝছো বলো, বলো বলো বলো, কে কে বুঝছো? সবাই বুঝছো, ইয়েস অর নো? একদম বাচ্চা জিনিস এগুলা, এগুলো একদম বাচ্চা জিনিস।
ঠিক আছে, আচ্ছা হ্যাঁ গুড, এক্স থাকলে এক্স হইতো, রাইট। যদি এক্স থাকতো তাহলে উত্তর হইতো 10x - x প্লাস সি। এবারে এইটা দেখো, উপরে আছে cos 2x - cos 2 থিটা, নিচে আছে শুধু cos x - cos থিটা। দেখো এখানে আছে 2x 2 থিটা, নিচে আছে শুধু x শুধু থিটা, তাহলে 2x কে শুধু x বানাইতে হবে, 2 থিটাকে শুধু থিটা বানাইতে হবে। যদি আমি কাটাকুটি করতে চাই, কাটাকুটি করতে চাইলে দেখো নিচে যেহেতু আছে শুধু cos x cos থিটা, উপরে অ্যাঙ্গেল ডাবল আছে, উপরে আছে cos 2x cos 2 থিটা, তো অ্যাঙ্গেলগুলোকে অর্ধেক বানাইতে হবে। কেমনে বানাবো? কোন সূত্র? দেখো দেখো 1 প্লাস cos 2, অ্যাঙ্গেল অর্ধেক বানাইতে হবে না, এই যে 2 cos স্কয়ারে। ভাইয়া এই ত্রিকোণমিতির সূত্রগুলো না অবশ্যই মনে থাকতে হবে। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি cos 2a সমান 2 cos স্কয়ারে -1। দেখো এই সূত্রটা ইউজ করতে হবে, কেন? কারণ আমার অ্যাঙ্গেলকে অর্ধেক বানাইতে হবে। দেখো অ্যাঙ্গেলকে অর্ধেক, দেখো এই যে উপরে আছে 2x নিচে x, তো 2x কে অর্ধেক বানাবো, তাহলে কাটাকুটি যাবে লাস্টে। cos 2 থিটা কে শুধু থিটা বানাবো, তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলকে অর্ধেক বানাইতে হবে, এই যে cos 2a, এই cos 2a কে লিখবো কি 2 cos স্কয়ারে -1, 2 cos স্কয়ারে -1, দেখো 2 cos স্কয়ারে -1। এবার দেখো তাহলে না কাটাকুটি যাবে, দেখো এখনই দেখতে পারবো, আগে দেখতে থাকো। cos x মাইনাস cos থিটা, এই মাত্রা সৃজনশীলের কতে আসতে পারে। cos 2x কি 2 cos স্কয়ার x -1 মাইনাস, আর cos 2 থিটা এটা ব্র্যাকেট দিয়ে নেই যেহেতু মাইনাস আছে, cos 2 থিটা কি হবে 2 cos স্কয়ার থিটা -1, 2 cos স্কয়ার থিটা -1, ঠিক আছে। আচ্ছা 2 cos স্কয়ার থিটা -1, তাহলে এবার এই -1 এখানে -1 আছে +1 কাটা, এখানে -1 এটা তো -1 আছে +1 হবে, তাহলে দেখো কি থাকতেছে উপরে তো সেম সেম, সরি নিচে, নিচে তো আগে যা ছিল তাই আছে, এই যে এটাই আছে। আর উপরে কি থাকতেছে এখানে 2 cos স্কয়ার x মাইনাস 2 cos স্কয়ার থিটা, আর 1 1 কাটা। এবার 2 কমন নিয়ে নাও, দেখো 2 কমন নিলে উপরে 2 কমন, 2 সামনে নিয়ে এসে বললাম, নিচে থাকতেছে cos x - cos থিটা, আর উপর থেকে 2 কমন নিলে 2 বাদ, 2 কমন নিলে 2 বাদ, এই দেখো এই 2 বাদ, এই 2 বাদ, মানে 2 আর কি কমন নিয়ে নিছি। এবার দেখো উপরে সূত্র পড়ে গেছে, কাজ হয়ে গেছে, দেখো এই দেখো a স্কয়ার - b স্কয়ার, ঘটনা বুঝতে পারছো? এই যে শেষ, 2 সামনে থাকলো, তাহলে উপরে হবে a স্কয়ার - b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে নিচে আছে a মাইনাস b, তাহলে cos x - cos থিটা কাটাকুটি, উপরে থাকবে cos x প্লাস cos থিটা, উপরে থাকবে cos x প্লাস cos থিটা, ইন্টিগ্রেশন করতেছে কার সাপেক্ষে? এই ভুল লিখছি তো, ইন্টিগ্রেশন তো করতে বলছে x এর সাপেক্ষে, এই এর dx তো, সরি এটা তো dx, এখানে চলক হচ্ছে x, ঠিক করে নাও ঠিক করে নাও, এরকম ভুল তো করা যাবে না, এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, চলক হচ্ছে x। এবার দেখো 2 সামনে থাকলো, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আলাদা করে cos x এর সাথে ইন্টিগ্রেশন নিলাম, cos থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন নিলাম। এবার একটু ঠান্ডা মাথায় বলো, ঠান্ডা মাথায় একটা জিনিস উত্তর দিবা। দেখো দেখো 2 সামনে থাকলো, তুমি থার্ড ব্র্যাকেট দেও অথবা ফার্স্ট ব্র্যাকেট দেও, এটা দিলেই হলো। থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, ফার্স্ট ব্র্যাকেটই দিই, থার্ড ব্র্যাকেট হুদাই আনার দরকার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, অথবা কি করা যায়, ফার্স্ট ব্র্যাকেট তো সুন্দর লাগতেছে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, মানে একটা দিলেই হইলো আর কি সৌন্দর্যের জন্য, নাকি কি করি? আচ্ছা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি, কাটাকাটি করে ফেলছো তোমরা, এটা দিলেই হইলো। আচ্ছা দেখো cos x ইন্টিগ্রাল কি sin x, সামনে 2, তো এইবার ফার্স্ট ব্র্যাকেট দিই, 2 সামনে থাকলো, cos x ইন্টিগ্রাল কি sin x। আচ্ছা এইবার আমাকে তোমরা বলো, একটু ওয়েট, ঠান্ডা মাথায় খেয়াল করো, ইন্টিগ্রেশন করবো x এর সাপেক্ষে, তাহলে cos থিটা কি চলক নাকি ধ্রুবক বলো? ভাইয়া মনোযোগ দিয়ে শোনো, আমি যখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তখন cos x তো চলক,
এক্স আছে, তো এক্স এর সাপেক্ষে cos x ইন্টিগ্রাল sin x। বাট এখানে এক্স এর সাপেক্ষে cos থিটা, দেখো cos থিটা কিন্তু ধ্রুবক ভাইয়া, এই ভুল করা যাবে না, cos থিটা কিন্তু ধ্রুবক, তাহলে ধ্রুবক তো সামনে চলে আসবে, থাকবে শুধু ইন্টিগ্রেশন অফ dx। দেখো এক্স এর সাপেক্ষে cos x কিন্তু চলক, বাট cos থিটা, এই cos থিটার মধ্যে কিন্তু কোনো চলক না, এটা ধ্রুব সংখ্যা। তোমরা কি কথা বুঝতেছো? এই cos থিটার মধ্যে কিন্তু কোনো চলক না, এটা কিন্তু ধ্রুব সংখ্যা, তাহলে ধ্রুবক কি সামনে চলে আসবে। আর ইন্টিগ্রেশন অফ dx মানে কি শুধু x, তাহলে cos থিটা ইনটু x, cos থিটা ইনটু x বা x টাকে সামনে লিখি, x ইনটু cos থিটা, এই যে, আর লাস্টে প্লাস সি দিবা, শেষ। বলো এটা কি ভুল করবা? এটা কিন্তু সৃজনশীলের কতে আসার মতো খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো ইন্টিগ্রেশন অফ cos x হচ্ছে sin x, কারণ কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে, এখানে cos x মানে চলক আছে, বাট এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, বাট cos x এখানে কিন্তু x নাই, এটা থিটা, cos থিটা, তো cos থিটা হচ্ছে ধ্রুবক, সামনে চলে আসবে। আর ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, তাহলে cos থিটার সাথে x গুণ আকারে থাকবে, তো x টাকে আমরা সামনে লিখছি, এই আর কি। বুঝছো কথা? আশা করি বুঝতে পারছো, খুবই সিম্পল জিনিস, না বোঝার মতো কিছু না, না বোঝার মতো কিছু না। আসো এইবার, খুবই চমৎকার, একটু ওয়েট, 1 মিনিটের বিরতি, আমি আমার সানগ্লাসটা নিয়ে আসি, চোখ ব্যথা করতেছে এই লাইটে, এই প্রচন্ড লাইটে চোখ ব্যথা করতেছে। সানগ্লাস এনেই ছিল, এটা কিনছি এই যে আবার এই আগের সমস্যা দেখা গেছে, বেশিক্ষণ ক্লাস নিলে মাথা ব্যথা করে এই লাইটে, সানগ্লাস কিনছি যাতে লাইটের সমস্যা না হয়। এই তোমরা কি ইউটিউবে আমার ওয়ান শট ক্লাসগুলো কেউ দেখতেছো? পরবর্তী ওয়ান শট ক্লাসগুলো সানগ্লাস পরে নিতে হবে, নাইলে লাইটে সমস্যা হয়ে যায়। এটা মুইছা নেই, দাঁড়াও, চশমা মুসনিটা কই, ধর মুসনিটা তো এনেই ছিল, একটু ওয়েট, এই যে পাইছি। 1 মিনিটের বিরতি, তোমরা এগুলো লিখো। তো ময়লা হয়ে আছে, ও মা, তো অন্ধকার হয়ে গেছে সব, আয় হায় রে, এটাতে তো একবারে বেশি অন্ধকার লাগে, মনে হচ্ছে একবারে কুয়াশা, মানে সকাল হয়ে গেছে। হ্যাঁ রেডি রেডি রেডি, আচ্ছা এইটা না, ওই কলমটা কই রাখলাম, কি যন্ত্রণা, কলম কই রাখলাম ওইটা, কি একটা মুশকিল। আচ্ছা পাইছি, হ্যাঁ দেখো, খেয়াল করো লিখছো, দেখো যদি এই আকৃতি থাকে, এই সকল জাতীয় অঙ্কের ক্ষেত্রে কি করবো, দেখো হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করবো। দেখো এটা আলাদা করে টাইপ আকারে মনে রাখার দরকার নাই, আমরা আগামী ক্লাসে আমরা আলাদা করে টাইপ আকারে মনে রাখবো, মানে এইটা এত সহজ, মানে আজকে ক্লাসে আমরা যে ম্যাথগুলো করতেছি এগুলো টাইপ 0, মানে এগুলো এত সহজ ম্যাথ, এগুলোকে আলাদা করে টাইপ ওয়াইজ ভাগ করার দরকার নেই, জাস্ট টাইপ 0 তুমি মনে রাখতে পারো যে এগুলো 0 টাইপের ম্যাথ, টাইপ 0। আগামী ক্লাসে টাইপ 1 থেকে শুরু হবে। তো দেখো
কি করতে হবে? হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তখন দেখো এই যে ম্যাথটা, এই যে 10, সেম টাইপের ম্যাথ। দেখো হরের অনুবন্ধী রাশি, এই যে হরে আছে কি 1 প্লাস সাইন এক্স। দেখো নিচে ভাইয়া খেয়াল করে দেখো 1 প্লাস সাইন এক্স থাকতে পারে, 1 মাইনাস সাইন এক্স থাকতে পারে, 1 প্লাস কজ এক্স থাকতে পারে, 1 মাইনাস কজ এক্স থাকতে পারে। এই চারটার যে কোনো একটা যদি আসে কি করবা? হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা। দেখো উপরে আছে ডিএক্স, ডিএক্স মানে কি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1 প্লাস সাইন এক্স এর অনুবন্ধী রাশি কি 1 মাইনাস সাইন এক্স, তাহলে 1 মাইনাস সাইন এক্স দ্বারা উপরে নিচে গুণ। তাহলে ডিএক্সটাকে আমি এখানে লিখি, দাঁড়াও ডিএক্সটাকে এখানে লিখি আর 1 মাইনাস সাইন এক্স উপরে। তাহলে হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। এখন বলো তো কেন এই কাজটা করছি? ভাইয়া সরকারি সূত্র, মানে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যাবে। বলো এখানে কেন এই কাজটা করছি, একটু মনে মনে চিন্তা করো। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো যখন তুমি হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা তখন নিচে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1, সাইন এক্স কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার এক্স। এখন আমাকে তোমরা বলো সরকারি সূত্র, এটা একবারে লিখবা, পরীক্ষার হলে একবারে লিখবা। বলো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কস স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কস স্কোয়ার। এটা একবারে কে কে পারবা? এইবার দেখো কিডনি অপারেশন করব, কিডনি অপারেশন। দেখো 1 বাই কস স্কোয়ার মানে কি? বলো 1 বাই কস স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার। এটাকে বলে কিডনি অপারেশন। মাইনাস সাইন এক্স কে কস এক্স কস স্কয়ার দিয়ে ভাগ। দেখো সাইন এক্স কে লিখে রেখে, দাঁড়াও সাইন এক্স কে কস স্কয়ার দিয়ে ভাগ, এটা কি হবে বলো? আলাদা করে একবারে দাঁড়াও, 1 কে কস স্কয়ার দিয়ে ভাগ করলে সেক স্কয়ার, আর সাইন এক্স কে কস স্কয়ার দিয়ে ভাগ করলে খেয়াল করে দেখো 1 বাই কস, 1 বাই কস মানে কি? সেক। আর একটা সাইন বাই কস মানে কি? টেন। এটা কি একবারে লিখতে পারবে না? সেক ইন্টু টেন। দেখো ভাই এটা এই বয়সে একবারে পারা উচিত, sec x ইন্টু টেন এক্স। দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ভাইয়া কিডনি অপারেশন, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার। এবারে কিডনি অপারেশন, কিডনি অপারেশন কি? এবার তুমি 1 কে কস স্কোয়ার দিয়ে ভাগ করবা, 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার। আরেকবার সাইন এক্স কে কস স্কোয়ার দিয়ে ভাগ। দেখো দুইটা কস আছে নিচে, তো সাইন বাই কস মানে 10, নিচে থাকছে আরেকটা কস, 1 বাই কস মানে সেক। এবার তুমি আলাদা ইন্টিগ্রেশন নাও, দেখো শেষ। একবারে লিখে বলো একবারে ভাইয়া সেক স্কোয়ারের সাথে আলাদা ইন্টিগ্রেশন মনে আছে? sec স্কয়ার এক্স ডিএক্স, সূত্র হচ্ছে টেন এক্স। এটা একবার লিখে ফেলতে পারবা। মাঝখানে আছে মাইনাস sec x tan x, এটার আলাদা ইন্টিগ্রেশন সূত্র কি? sec x। এই বলো কে কে বুঝছো? ছোট্ট বন্ধুরা এটা কে কে বুঝছো বলো? এই টাইপটা পারবা? খুবই সহজ। এই টাইপটা সৃজনশীলের কতে আসতে পারে। আজকে ক্লাসে আমরা যে ম্যাথগুলো করতেছি এগুলো সবই আইদার এমসিকিউ অথবা সিকিউ এর কতে আসার মতো, বুঝছো? বেশি সহজ এগুলা। এই বলো এটা কে কে বুঝছো? পুরা কাজটা কি করছি কেন করছি কে কে বুঝছো বলো? পুরা কাজটা কি করেছি কেন করেছি সব কি বুঝছো? কেন হরের অনুবন্ধী দিয়ে গুণ করছি বলো? কেন হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করছি? কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপর সরকারি সূত্র, এরপর সরকারি সূত্র বসাইছি। ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড, ওকে ফাইন, বুঝতেছি, গুড। না বোঝার কিছু নাই, একদম সহজ। তাহলে এখন এটা কে কে পারবা? এটা কে কে পারবা? ইয়েস অর নো? পারবা, অবশ্যই পারবা। ভাইয়া এই চারটার মধ্যে যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়, এই যে এই চারটার মধ্যে যে কোনো একটা আসতে পারে, পারা যাবে। ঠিক আছে, অবশ্যই পারতে হবে, অবশ্যই পারতে হবে। ঠিক আছে, এইবার আসো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই লাইনটা লিখো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে চলক ধরে ডাইরেক্ট সূত্র প্রয়োগ করা যাবে। এখানে চলক বলতে আমরা এক্স লিখে রাখছি, কারণ ইন্টিগ্রেশনে আমরা দেখবা চলক বলতে এইসব ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স থাকে। মানে আমরা যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো শিখছি সূত্রগুলোর মধ্যেও কি চলকের জায়গায় এক্সই থাকে নর্মালি। সবসময় যে এক্স থাকতে হবে এরকম নট নেসেসারি, অন্য যে কোনো চলক থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চলক বলতে এক্সই বুঝি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বেসরকারি সূত্রও আছে, আপাতত আমরা সরকারি সূত্রগুলো ইউজ করি। ঠিক আছে, সিফাত, হ্যাঁ ওকে ঠিক আছে। এবার দেখো এই লিনিয়ার ফাংশন মানে চেনো? সরল রেখা। এই তোমরা আগে আমাকে বলো তো সরল রেখার ফাংশনের গ্রাফ কেমন, মানে সরি সরল রেখা তো সরল রেখাই, সরল রেখায় চলকের পাওয়ার কত থাকে? দেখো লিনিয়ার ফাংশন মানে সরল রৈখিক,
সরল রৈখিক ফাংশন, সরল রৈখিক ফাংশন। তোমরা কি জানো সরল রৈখিক ফাংশনে চলকের পাওয়ার 1 থাকে? কে কে জানো? ধরো সরল রৈখিক ফাংশন হচ্ছে এরকম যে ধরো চলক হচ্ছে x, ধরো ax প্লাস বি। এই যে দেখো চলকের পাওয়ার কত? 1। চলকের পাওয়ার কত? 1। তো তার সাথে একটা ধ্রুবক গুণ আকারে থাকতে পারে বা ভাগ আকারে থাকতে পারে, একটা ধ্রুব সংখ্যা যোগ আকারে বা বিয়োগ আকারে। দেখো এ আর বি তো ধ্রুবক, এ আর বি এরা ধ্রুবক, ধ্রুব সংখ্যা যে কোনো কিছু থাকুক সমস্যা নেই, চলকের পাওয়ার 1 হইতে হবে। এটা হচ্ছে লিনিয়ার ফাংশনের ফরম্যাট। দেখো এটা হচ্ছে লিনিয়ার ফাংশন চেনার উপায়। লিনিয়ার ফাংশন চেনার উপায় মানে লিনিয়ার মানে কি? সরল রৈখিক। লিনিয়ার শুনলে একটু কঠিন মনে হয়, তুমি চিন্তা করবে সরল রেখা, একটা গ্রাফ সরল রেখার কিনা চিন্তা পারবে না। এই বলো ধরো 2x প্লাস 3, এটা কেমন ফাংশন? সরল রৈখিক না? 2x প্লাস 3, ধরো এটা কি সরল রেখা না? ধরো তুমি এটাকে ধরলাম, মনে করো y ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু 2x প্লাস 3, এটা কি সরল রেখা হবে না? তোমরা পড়ছো y ইকুয়াল টু mx প্লাস c, সরল রেখা হয়। তাহলে এটা কেমন ফাংশন বলো? এটা কি লিনিয়ার? এটা কি লিনিয়ার? অবশ্যই লিনিয়ার, এটা লিনিয়ার। এবার বলো তো এটা কি লিনিয়ার? ধরো 1/7 x মাইনাস 9, অবশ্যই এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার। কেন? দেখো এখানেও x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার কিন্তু 1, এখানেও 1, এখানেও 1, আর সামনে সহগ 1/7 থাকুক, যা খুশি থাকুক, ধ্রুবক +9 থাকুক -9 থাকুক, ভাই ধ্রুবকের উপর কিন্তু কোনো কিছু সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে জাস্ট x এর পাওয়ার 1 হইলে হবে। এবার বলো তো এটা কি সরলরৈখিক গ্রাফ? দাঁড়াও, 2x³ + 5, বলো x এর পাওয়ার যদি 1 এর চাইতে বেশি হয় সেটা সরল রেখা না। x² x³ এইগুলা লিনিয়ার ফাংশন না। এইবার অনেকে একটা জিনিস কনফিউশন হইতে পারে, দাঁড়াও, নরমাল x এর পাওয়ার 1 হইতে হবে। ধরো আগে বলো তো কে কে জানো, তোমরা কি sin x cos x এর গ্রাফ জানো? অনেকে মনে করতে পারে ভাই এখানেও তো x এর পাওয়ার 1, sin x কি লিনিয়ার ফাংশন? এটা কি সরল রেখা? বা cos x অথবা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত অথবা ln x, ln x অথবা log x এগুলা কি লিনিয়ার? না ভাইয়া, x এর পাওয়ার 1 হইতে হবে। কিন্তু এই sin x cos x ln x এটা কিন্তু দেখো x এর মধ্যে আবার ফাংশন আছে, x টা অন্য একটা ফাংশনের মধ্যে, এটা কিন্তু লিনিয়ার না। এগুলা কিন্তু নট লিনিয়ার, কেউ আবার এই ভুল করিও না। এগুলা কি? এগুলা নন লিনিয়ার। কে কে বুঝছো? এগুলা গ্রাফ কিন্তু সরল রেখা না। তো সরল রেখা তখনই হবে জাস্ট সিম্পল x থাকবে, সিম্পল x টাই হচ্ছে চলক, তার সাথে একটা ধ্রুবক গুণ আকারে বা যোগ বিয়োগ আকারে থাকতে পারে। তো এখানে কিন্তু এই sin x cos x ln x কেউ আবার ভাবিও না যে ভাই এখানেও তো x এর পাওয়ার 1, এই x এর পাওয়ার 1 হইলে হবে না, এটা কিন্তু একটা ফাংশন, sin x এর একটা ফাংশন, এটা সরল রেখা না। sin x এর গ্রাফ তোমরা সবাই জানো কেমন, cos x ln x এগুলা সরল রৈখিক ফাংশন না। তো এগুলা কিন্তু নন লিনিয়ার। তো এগুলাকে তুমি মনে মনে চলক ধরে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবা না। তোমরা কি অন্তরীকরণে চেইন রুল পড়ছো? মনে আছে ভাইয়া? অন্তরীকরণে চেইন রুল পড়ছিলাম, মনে আছে? অন্তরীকরণের ক্ষেত্রে যে কোনো ফাংশনকে মনে মনে x ধরে অন্তরীকরণ করা যায়। তারপর যাকে তুমি x ধরছো সে তো x নয়, তাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিলেই হয়ে যায়। অন্তরীকরণের ক্ষেত্রে লিনিয়ার নাকি নন লিনিয়ার ডাজেন্ট ম্যাটার, বাট ইন্টিগ্রেশনে এই চেইন রুল এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে x ধরে সূত্র বসানো যাবে। কারণ ইন্টিগ্রেশনের যে অপারেটর এটা নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে তুমি সূত্র ইউজ করতে পারবে না। তো এই জন্য খেয়াল করে দেখো, জাস্ট শুধু এই ফাংশনগুলোকে তুমি মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করতে পারবে। এবং তোমাদেরকে একটা জিনিস মনে আছে যে অন্তরীকরণের ক্ষেত্রে যাকে তুমি, দাঁড়াও এই জিনিসটা দেখাইনি, যাকে তুমি x ধরতা তাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হইতো। একটু দেখো, ধরো এরকম ddx অফ ধরো sin 2x + 3, তাহলে sin x কে অন্তরীকরণ করলে কি cos x, cos x এর জায়গায় 2x + 3, বাট 2x + 3 তো x না, 2x + 3 তো x না, এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিতে হবে। তো 2x + 3 অন্তরীকরণ করে 2, 2 দিয়ে গুণ করে দিতে হইতো। কার মনে আছে? সবার মনে আছে। তো খেয়াল রাখবা, ধরো অন্তরীকরণে যাকে তুমি মনে মনে x ধরছো সে যদি x না হয় তাকে আবার অন্তরীকরণ করে গুণ করে দিতে হয়, আর ইন্টিগ্রেশনে ভাগ করে দিতে হয়। অন্তরীকরণ করে ভাগ করে দিতে হয়। তোমাদের ওই সূত্রের কথা মনে আছে? a টু দি পাওয়ার x এর অন্তরে যে সূত্র ছিল a টু দি পাওয়ার x ln a,
আর ইন্টিগ্রেশনের বেলায় কি লনে দিয়ে ভাগ, অন্তরীকরণে লনে দিয়ে গুণ হয়, ইন্টিগ্রেশনে লনে দিয়ে ভাগ হয়। তাহলে এখানে দেখো এবার সিমিলার জিনিস ওয়েট। তো ইন্টিগ্রেশন আগে আমাকে বলো ওয়েট ঠান্ডা মাথায় বলো তো 7x - 5 এটা কি লিনিয়ার ফাংশন বলো, ইয়েস অর নো বলো, মনে মনে বলো। 7x - 5 এটা কি লিনিয়ার? অবশ্যই লিনিয়ার, এটা মনে মনে তোমার এগুলো লিখতে হবে না, এটা অবশ্যই লিনিয়ার, কারণ x এর পাওয়ার 1 সাথে একটা ধ্রুবক গুণ আকারে যোগ আকারে থাকুক কোনো সমস্যা, এটা লিনিয়ার। তাহলে 7x - 5 এটাকে মনে মনে x ধরা যায়। দেখো তাহলে সূত্রটা কি দাঁড়ালো, মনে মনে চিন্তা করো। আমি যদি এই 7x - 5 কে x ধরি তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে x⁸ dx। ইন্টিগ্রেশন করলে কি হবে, পাওয়ার এক বাড়বে সেই পাওয়ার দিয়ে ভাগ। ওয়েট দেখো ভাইয়া এখানে যে ফাংশনটা আছে 7x - 5 টু দি পাওয়ার 8 এটার ডিরেক্ট কোনো ইন্টিগ্রেশনের সূত্র তো আমরা জানি না। তাহলে আমরা কি করব, যেহেতু 7x - 5 এতটুকু, দেখো কেউ আবার পাওয়ার সহ চিন্তা করিও না, আমি কিন্তু পাওয়ার সহ জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি যে বক্সের মধ্যে যতটুকু লিখছে বক্সের মধ্যে 7x - 5 এতটুকু, এখানে x এর পাওয়ার 1, তাহলে অবশ্যই এটা একটা লিনিয়ার ফাংশন। তাহলে এই বক্সের মধ্যে এতটুকুকে মনে মনে x ধরা যায়। তাহলে x⁸ সূত্র কি দেখো, পাওয়ার এক বাড়বে তাহলে x এর জায়গায় বসবে 7x - 5, পাওয়ার এক বাড়বে সেই পাওয়ার দিয়ে ভাগ। দেখো 8 আর 9 9 দিয়ে ভাগ, কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x না, এটাকে তুমি মনে মনে অন্তরীকরণ করবে। দেখো এই যে 7x - 5 এটাকে মনে মনে অন্তরীকরণ করবা, খেয়াল করে দেখো ভাইয়া ইন্টিগ্রেশনের বেলাতেও তুমি কিন্তু অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করে ভাগ করে দিবা। অন্তরীকরণের বেলায় গুণ করতে হইতো, ইন্টিগ্রেশনের বেলায় ভাগ করে দিবা। দেখো 7x - 5 এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় 7, তাহলে 7 দিয়ে ভাগ করে দিবা, শেষ। কে কে বুঝছো একটু বলো, কে কে বুঝছো? দেখো আমি আরেকবার রিক্যাপ করতেছি, যে কোনো লিনিয়ার ফাংশনকে তুমি ইন্টিগ্রেশনের বেলায় মনে মনে x ধরতে পারবা। তো এটাকে যদি আমি মনে মনে x ধরি x⁸, সূত্র হচ্ছে x⁸, এই যে x এর জায়গায় এটা বসবে, পাওয়ার এক বাড়বে সেই পাওয়ার দিয়ে ভাগ, কিন্তু যাকে তুমি মনে মনে x ধরছো সে তো x না, জাস্ট এটাকে অন্তরীকরণ করলে যেটা হবে সেটা দিয়ে ভাগ। তো ভাইয়া এই জিনিসটাকে অন্তরীকরণ করলে তো জাস্ট x এর যে সহগটা সেটাই তো থাকবে, তাই না? যেমন খেয়াল করে দেখো ভাইয়া এই যে ধরো ax + b, ওয়েট দেখো আমরা তো ax + b এই ফরম্যাটটাকে জাস্ট মনে মনে x ধরে সূত্র বসাতে পারবো। তো এটাকে অন্তরীকরণ করলে কি হয় দেখো, x এর সহগ a থাকবে আর এটা 0, তাহলে a। তাহলে জিনিসটাকে কি আমরা এভাবে মনে রাখতে পারি না যে জাস্ট x এর সহগ দিয়ে ভাগ? বলো শর্টকাট, আসলে শর্টকাট না, এটা তো বেসিক জিনিসটা, তাই না? জাস্ট আমরা জিনিসটা এমনি মনে রাখতে পারি যে ax + b লিনিয়ার ফাংশনটাকে মনে মনে x ধরে আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, তারপর x এর সহগ দিয়ে ভাগ করে দিব। দেখো এই যে x এর সহগ 7 দিয়ে ভাগ, x এর সহগ 7 দিয়ে ভাগ, জাস্ট আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা এইবার আসো ঠান্ডা মাথায়, সবই বুঝতে পারবা, কোনো চিন্তা নাই। এবারে এটা দেখো ওয়েট একদম সিমিলার, দেখো এই যে ax + b, দেখো ওয়েট আমাকে বলো তো cos x + b এটা কি ডিরেক্ট কোনো সূত্র শিখছি আমরা আজকে ক্লাসে ইন্টিগ্রেশনের যে 12টা সূত্র শিখছি, আমরা কি জাস্ট cos x এর ইন্টিগ্রালের সূত্র শিখছি, sin x এর শিখছি, cos x এর শিখছি, sec x এর শিখছি, কিন্তু আমরা cos x + b এটা তো শিখি নাই। তাহলে মনে মনে দেখো আগে বলো এই বক্সের মধ্যে যতটুকু দিছি এটাকে কি মনে মনে x ধরা যায় বলো? এই x + b এটাকে কি মনে মনে x ধরা যায় বলো, ইয়েস অর নো? দেখো আমি কিন্তু cos কে সহ ধরতে বলি নাই, আমি তোমাকে বলছি শুধু ax + b এটা কি লিনিয়ার? যতটুকু জিনিস আমি বক্সের মধ্যে লিখছি ax + b অতটুকু লিনিয়ার, অতটুকুকে মনে মনে x ধরা যায়। তাহলে কি cos x, তুমি চিন্তা করো cos x dx, তাহলে x এর সাপেক্ষে cos x এর ইন্টিগ্রালের সূত্র হচ্ছে কি sin x, x এর জায়গায় বসবে ax + b, কিন্তু যাকে তুমি মনে মনে x ধরছো সে তো x নয়, তাহলে কি করবা x এর সহগ দিয়ে ভাগ করে দিবা। এই কে কে বুঝছো? ঠান্ডা মাথায় একদম ঠান্ডা মস্তিষ্কে ভাই, আমরা জাস্ট দেখো আমরা কিন্তু এই cos কে সহ x ধরি নাই, দেখো cos কিন্তু লিনিয়ার না, sin x cos x এদের গ্রাফ লিনিয়ার না, আমরা অতটুকুকেই মনে মনে x ধরছি যেটা লিনিয়ার, আমি কিন্তু শুধু এতটুকুকে x ধরছি, তো সামনে কি আছে এটা আছে ওটা কিন্তু সমস্যা না। তাহলে এটা বলো তো কি হবে, ওয়েট cos 2x - 3dx বলো অ্যান্সার কি হবে? তুমি 2x - 3 এটাকে মনে মনে x ধরো, কি হবে sin x, sin x এর জায়গায় 2x - 3, কিন্তু এটা তো x না,
তাহলে এক্স এর সহগ দিয়ে ভাগ প্লাস সি। বলো তো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? এবার কি ঘটনা ক্লিয়ার হয়েছে একটু বলো ভাইয়া। যতটুকু বুঝাইছে অতটুকু ক্লিয়ার হয়েছে, বেশি বুঝতে হবে না, বেশি বুঝা ভালো না। হ্যাঁ, বেশি বুঝলে সমস্যা, কম বুঝো অসুবিধা নেই। আজকে ক্লাসে যতটুকু বুঝাইতেছি কম বুঝলে সমস্যা নাই, বেশি বুঝলে অসুবিধা। তাহলে এটাকে কে পারবা বলো তো ছোট্ট বন্ধুরা, আমাকে বলো। 9x - 3 এটাকে কি মনে মনে x ধরা যায়? ইয়েস। 9x - 3 এটাকে মনে মনে x ধরা যায়? ইয়েস। কারণ কি x এর পাওয়ার 1, এটা একটা লিনিয়ার ফাংশন। তাহলে পাওয়ার 1 বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ। 9x - 3 x এর জায়গায় এটা বসবে, পাওয়ার 1 বাড়বে, 5 হবে 6, 6 দিয়ে ভাগ। কিন্তু যাকে তুমি মনে মনে x ধরেছো সে তো x নয়, তাহলে x এর সহগ দিয়ে ভাগ। 6 নং, 6 নং কত? 6 নং 54, লাস্ট হবে 54। এই চশমা পরে সব কিছু রাত মানে মনে হচ্ছে যে একদম রাতের অন্ধকারে হাঁটতেছি, এরকম একটা অবস্থা। হ্যাঁ ফাইন। এবার আমাকে তোমরা বলো sec স্কয়ার 2x - 7। আমরা তো sec স্কয়ার 2x - 7 এর কোনো ইন্টিগ্রাল সূত্র পড়িনি। আমরা আজকে ক্লাসে sec স্কয়ার x এর সূত্র পড়ছি, যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মানে কি 10x। তাহলে এবার আমাকে তোমরা বলো তো ছোট্ট বন্ধুরা, আমি কি 2x - 7 এটাকে মনে মনে x ধরতে পারি? ইয়েস। 2x - 7 এটাকে কি মনে মনে x ধরা যায়? ইয়েস। তাহলে sec স্কয়ার x সূত্র হচ্ছে কি 10x। 10x x এর জায়গায় বসবে 2x - 7, কিন্তু 2x - 7 তো x নয়, x এর সহগ দিয়ে ভাগ। এই বলো তো এইবার মাথার মধ্যে ঢুকছে নাকি এখনো কঠিন লাগতেছে? বলো শেষ, বলো বলো বলো, কথা বলো, একটু বলো, কথা কি ক্লিয়ার? ইয়েস। এইবার দেখো, আমরা এই যে এখানে 4টা টাইপ দেখছিলাম, 4টা টাইপ বলতে 4টা ম্যাথ একটা ম্যাথের মধ্যে ছিল। এই যে দেখো 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স। এই 4টা আমরা হরের অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করে ম্যাথ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আমাকে বলো তো 1 প্লাস কজ এক্স, ডিরেক্ট সূত্র আছে না 2 কস স্কয়ার x/2, অ্যাঙ্গেল অর্ধেক, ত্রিকোণমিতির সূত্র মনে আছে? এই ম্যাথগুলো আরেকভাবে করা যায়, আমি দেখাই দিচ্ছি, তুমি এভাবেও করতে পারবা। বাট 1 প্লাস কজ এ সূত্র হচ্ছে 2 কস স্কয়ার/2, 1 মাইনাস কজ এ সূত্র হচ্ছে 2 সাইন স্কয়ার/2। তো এই দুইটার ক্ষেত্রে আরো দুইটা সূত্র ত্রিকোণমিতির আছে, তো ওইভাবেও করা যাবে, ওইভাবেও করা যাবে। চলো দেখি, এই যে এখানে আছে, দেখো এখানে আমি আরেকবারে করে দেবো। এই যে দেখো, ওয়েট কই, এই যে দেখো, দেখো নিচে আছে কি 1 প্লাস কস এক্স। তো তুমি চাইলে এটার অনুবন্ধী রাশি মানে 1 মাইনাস কস এক্স দিয়ে উপরে নিচে গুণ করে করতে পারবা। বাট এটা আরো সহজ বুদ্ধি আছে। কি সহজ বুদ্ধি? দেখো 1 প্লাস কস এক্স সূত্র হচ্ছে 2 কস স্কয়ার x/2। এই 2 ধ্রুবক বাইরে বাইরে করে ফেলো, 1/2 ইন্টিগ্রেশন dx থেকে এখানে লিখলাম, নিচে কস স্কয়ার, নিচে কস স্কয়ার মানে কি 1/cos স্কয়ার মানে sec স্কয়ার, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার x/2। দেখো ভাইয়া, এই যে এই 1/2 ধ্রুবক বাইরে বাইরে করে ফেলছি, dx থেকে তুমি উপরে লিখো আর এখানে লিখো, একই তো কথা। নিচে cos স্কয়ার, 1/cos স্কয়ার মানে sec স্কয়ার। এবার আমাকে বলো তো x/2 কি লিনিয়ার? এটাকে কি মনে মনে x ধরা যায়? ইয়েস। কারণ কি দেখো x/2 মানে কি, তুমি এভাবে চিন্তা করো 1/2 ইন্টু x, x এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক আছে 1/2, অসুবিধা কি? অসুবিধা নাই তো ভাইয়া। তাহলে x/2 কে মনে মনে x ধরা যায়। বলো sec স্কয়ার x সূত্র কি? সামনে 1/2 ইন্টু, ভাইয়া sec স্কয়ার x ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে 10x, x এর জায়গায় বসবে x/2, কিন্তু যাকে তুমি x ধরছো সে তো x না, তাহলে x এর সহগ দিয়ে ভাগ করব। এখানে x এর সহগ কত? 1/2, 1/2 দিয়ে ভাগ। কে কে বুঝছো বলো? ছোট্ট বন্ধুরা খেয়াল করে দেখো, sec স্কয়ার x এর ইন্টিগ্রাল সূত্র কি 10x, x এর জায়গায় বসবে x/2, কিন্তু x/2 তো x না, তাহলে কি করতে হবে? x এর সহগ দিয়ে ভাগ। কারণ x/2 কে তুমি যদি আবার অন্তরীকরণ করো x এর সাপেক্ষে, তাহলে 1/2 থাকবে, 1/2 দিয়ে ভাগ করে দিছি। তাহলে এখন তো এই 1/2 n/2 কাটা। এই কে কে বুঝতেছো? কত মজার ম্যাথ। উত্তর হচ্ছে জাস্ট 10x/2 প্লাস সি। বলো, কথা বলো, কে কে বুঝছো? 10x/2 প্লাস সি, 10x/2 প্লাস সি, 10x/2 প্লাস সি। কে কে বুঝছো বলো, কথা বলো। তাহলে এটা যদি বুঝে থাকো, এটা কে কে পারবা? সিমিলার দেখো 1 মাইনাস কজ এক্স সূত্র কি 2 সাইন স্কয়ার x/2। দেখো এখানে
1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, এখানে 1 মাইনাস cos x হবে 2 sin স্কয়ার x বাই 2, তো 1/2 সামনে চলে আসবে, 1 বাই sin স্কয়ার মানে cos x স্কয়ার, এখানে আসছে sec স্কয়ার x বাই 2, ওখানে আসবে cos x স্কয়ার x বাই 2, শেষ। পারবা না? ভেরি সিম্পল, ভেরি ইজি। এই কথা কি বুঝছো? এইবার সিমিলার জিনিস, যদি তুমি দেখো নিচে রুট ওভার সংবলিত রাশি আছে, সেম কাজ, হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। দেখো এরকম কাজ কিন্তু লিমিটেও করতাম, মনে আছে? অন্তরীকরণে লিমিটে এরকম ম্যাথ ছিল, তো লিমিটের ম্যাথে কি সেম কাজ করছো না? দেখো হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। দেখো ওয়েট, ডিএক্সটাকে একদম ডানে লিখি। দেখো রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস রুট ওভার অফ x প্লাস 1 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 1। হ্যাঁ, এটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। দেখো আমি কপি করে বসাচ্ছি, এটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা। এরকম রুট ওভার সংবলিত রাশি থাকলে যেটা আছে এটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। দেখো অনুবন্ধী মানে কি, প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, আবার কপি করে উপরে বসিয়ে দিই। কেন বলো তো? সরকারি সূত্র নাকি? মানে এটাও সরকারি সূত্রই আসলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা। কেন করবা? কারণ জাস্ট নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কাজ শেষ। দেখো তাহলে উপরে যেটা আছে এটাই থাকবে, উপরে যেটা আছে এটাই থাকবে। উপরে তো আর ব্র্যাকেট দেওয়া লাগে না, ব্র্যাকেট দিলাম না, উপরে ব্র্যাকেট দিয়ে লাভ নাই। তাহলে নিচে কি হবে? নিচে হবে এ প্লাস বি মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে, মাইনাস বি স্কয়ার। এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে, বুঝছো? এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে, এটাকে স্কয়ার করলে রুট ওভার চলে যাবে। তো এইবার এখানে দেখো এই প্লাস 1 মাইনাস আছে প্লাস 1 2, আর এই এক্স কাটা। দেখো এক্স কাটা, এখানে প্লাস 1, এখানে মাইনাস মাইনাস প্লাস 1, মানে নিচে হবে 2, নিচে হবে কত? 2। তাহলে 1/2 নিচে ধ্রুব বাইরে বের করে ফেললাম। দেখো হয়েছে 1/2 বাইরে বের করে ফেললাম। এবার দেখো এই যে রুট ওভার অফ, দেখো এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন। আচ্ছা ওই আলাদা একটা লাইন লিখি দাঁড়াও, জাস্ট এখানে থাকবে। দেখো এটা থাকবে, এই যে এই যে, বুঝছো কথা? নিচে আসবে 2, এক আর এক যোগ করলে 2, 1/2 বাইরে বের করে ফেললাম ধ্রুবক যেহেতু, আর উপরের সাথে ইন্টিগ্রেশন, উপরটা ইন্টিগ্রেশন করবো। তাহলে এবার খেয়াল করে দেখো 1/2, আর এখানে রুট মানে কি? রুট মানে এক্স এর পাওয়ার হাফ, রুট মানে এক্স এর পাওয়ার হাফ মাইনাস, এখানেও রুট মানে এক্স এর পাওয়ার হাফ। আচ্ছা এবার আমাকে তোমরা বলো এক্স প্লাস 1 এটা কি লিনিয়ার ফাংশন? ইয়েস, বলো। জাস্ট এতটুকু, যতটুকু বক্সের মধ্যে লিখছি। দেখো এক্স প্লাস 1 এটা লিনিয়ার ফাংশন অবশ্যই, কারণ এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে এটাকে মনে মনে এক্স ধরে সূত্র বসানো যাবে। আবার এক্স মাইনাস 1 এটাও লিনিয়ার ফাংশন, কারণ এক্স এর পাওয়ার 1। তাকে এখন জাস্ট আমি সূত্র বসাই দিই। দেখো এখন জাস্ট সূত্র বসাই দিলেই কাজ শেষ। কি হবে? পাওয়ার এক বাড়বে, সেই পাওয়ার দিয়ে ভাগ, পাওয়ার এক বাড়বে সেই পাওয়ার দিয়ে ভাগ। সামনে 1/2 যেমনি আছে এমনি থাকুক। দেখো এক্স প্লাস 1 পাওয়ার এক বাড়বে, 1/2 এর সাথে এক যোগ করলে কত? 3/2, নিচে 3/2 দিয়ে ভাগ মাইনাস, এখানেও সেম এক্স মাইনাস 1 পাওয়ার এক বাড়বে, 3/2 যোগ করলে হবে 1 যোগ করলে 3/2, নিচে 3/2 দিয়ে ভাগ প্লাস সি। এবার একটা জিনিস বলো, যাকে আমরা মনে মনে এক্স ধরছি সেখানে এক্স এর সহগ কত? 1। তো 1 দিয়ে কি আলাদা করে ভাগ করার দরকার আছে বলো? দেখো ভাইয়া এই এক্স প্লাস 1 এটা লিনিয়ার ফাংশন, এটাকে তুমি মনে মনে এক্স ধরো, ধরে ইন্টিগ্রেশন করো, তারপর এটাকে তুমি যদি অন্তরীকরণ করো, যেহেতু এক্স এর সহগ কিছু নাই মানে 1, তাহলে এতটুকুকে আবার অন্তরীকরণ করলে 1 হবে। তো 1 দিয়ে তো আসলে 1 দিয়ে তো ভাগ করার দরকার নাই,
এখানে ভাগ করার দরকার নেই। তো যখন দেখবা x এর পাওয়ার সহগ 1, তখন আসলে জাস্ট নর্মাল x ধরে ইন্টিগ্রেশন করে ফেলবা, লাস্টে আসলে আর অন্য কিছু দিয়ে ভাগ করা লাগতেছে না, কারণ 1 দিয়ে ভাগ করলে কিছুই চেঞ্জ হবে না, কিছুই চেঞ্জ হবে না। কে কে বুঝছো বলো তো? সিম্পল সিম্পল ব্যাপার, একদম ইজি, পানি জিনিস, জাস্ট ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণটা পড়া থাকলেই হবে। অন্তরীকরণটা পড়া থাকলে একদম সব বুঝে ফেলবো, কোনো চিন্তার কারণ নেই, কোনো চিন্তার কারণ নেই। এবার এটা বললো, দেখো খুবই সিম্পল, এগুলো এমসিকিউতে দিতে পারে বড় জোর, গুণ করে দিলেই সূত্র পড়ে যাবে। দেখো sec স্কয়ার x গুণ করে দেব ইন্টু sec x tan x, ডিরেক্ট সূত্র পড়ে গেছে। দেখো sec স্কয়ার x, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নাও, একবারে মনে মনে করে ফেলো। sec স্কয়ার x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে tan x প্লাস sec x tan x, এটা ইন্টিগ্রাল সূত্র কি sec x। এগুলো ভাইয়া এমসিকিউতে দিবে, এগুলো না মনে মনে বসাই দিবা যে sec স্কয়ার এর ইন্টিগ্রাল হচ্ছে tan x, sec x ইনটু tan x ইন্টিগ্রাল হচ্ছে sec x, তাহলে tan x প্লাস sec x, tan x প্লাস sec x, কথা বুঝছো? ঠিক আছে, ওকে ফাইন, গুড। এবার দেখো এই ম্যাথটা কি করবা, কিডনি অপারেশন করবা, জাস্ট কিডনি অপারেশন। এই যে দেখো, এই যে এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন। দেখো করি, চলো কিডনি অপারেশন। এই দেখো এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন হলে এ ধ্রুবক, এ ধ্রুবক, এ সামনে চলে আসবে, উপরে থাকবে cot x, নিচে sin x, তার সাথে আলাদা ইন্টিগ্রেশন নিলাম প্লাস, এবার দেখো এতটুকু b ধ্রুবক, সামনে চলে আসবে, উপরে tan স্কয়ার, নিচে sin x, dx, আলাদা ইন্টিগ্রেশন নিলাম মাইনাস, এবার এখানে c ধ্রুবক, সামনে চলে আসবে, sin স্কয়ারকে একটা sin দিয়ে ভাগ করলে একটা sin x থাকবে। দেখো প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিলাম, কিডনি অপারেশন করে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন নিছি। এইবার দেখো আমরা আজকে ক্লাসে যে 12টা সূত্র শিখছি, কোথাও কি cot x বাই sin x এর সূত্র আছে বলো? এই আজকে ক্লাসে আমরা যে 12টা সূত্র শিখছি, বলো তো cot x বাই sin x সূত্র আছে? নাই। কিন্তু একটু বুদ্ধি করো, 1 বাই sin মানে কি cosec, 1 বাই sin, sin এর উল্টা হচ্ছে cosec, এবার বলো তো cosec x ইনটু cot x সূত্র আছে নাকি নাই? ইয়েস অর নো বলো। দেখছো কত সুন্দর বুদ্ধি করছে, দেখছো সূত্র পড়ে গেছে ভাইয়া, ঘটনা ঘটে গেছে। দেখো 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 কি সুন্দর সাপের খেলা ভাইয়া। 1 বাই sin x মানে হচ্ছে cosec x, তাহলে cosec x ইনটু cot x সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ cosec x ইনটু cot x মানে কি cos মাইনাস cosec x, সূত্র পড়ে গেছে। এবার আসো এখানে, বলো আমরা আজকে ক্লাসে tan স্কয়ার বাই sin x কোন সূত্র শিখছি না, tan x সংবলিত সূত্র শিখছি একটা, sec x ইনটু tan x, মনে আছে? tan x ওয়ালা সূত্র শিখছি এইটা, sec x ইনটু tan x। তাহলে তুমি আলাদা করে চিন্তা করো তো, একটা tan x আলাদা করে ফেলো, tan স্কয়ার থেকে একটা tan x আলাদা করো, তাহলে এখানে একটা tan x আছে, একটা tan x আছে, রাইট? তো tan মানে কি? tan মানে হচ্ছে sin বাই cos, sin sin কাটা, নিচে থাকবে 1 বাই cos মানে sec। কে কে বুঝছো রে ভাই? এইগুলা এই বয়সে মনে মনে করা জিনিস, sec x ইনটু tan x, শেষ। দেখো একটা sin x কে আলাদা করে, সরি একটা tan x কে আলাদা লিখলাম, কারণ আমি তো জানি tan x ওয়ালা সূত্র আছে sec x ইনটু tan x, তাহলে একটা tan x আলাদা লিখছি, বাকি আছে একটা tan x। তো tan মানে কি? tan মানে হচ্ছে sin বাই cos, sin sin কাটা, থাকবে 1 বাই cos, 1 বাই cos মানে sec x। এই দেখো সূত্র পড়ে গেছে, sec x ইনটু tan x সূত্র আছে, আর এটা তো আগে থেকে এই সূত্র পড়ে গেছে, মাইনাস c sin x এর ইন্টিগ্রাল সূত্র কি? sin x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রাল সূত্র হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস c ইনটু cos x, আর প্লাস c লাস্টে দিব, একবারে লাস্টে। দেখো এই বুঝছো, sin x এর ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস cos x, মাইনাস মানে হচ্ছে প্লাস দিয়ে দিছি। এবার আসো cosec x cot x, ইন্টিগ্রাল সূত্র কি? মাইনাস cosec x, মাইনাস cosec x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a cosec x প্লাস এখানে b sec x ইনটু tan x, সূত্র হচ্ছে sec x প্লাস c cos x। এবার লাস্টে ইন্টিগ্রাল ধ্রুবক c। এইবার এখানে একটা জিনিস ঝামেলা হয়ে গেল, খেয়াল করে দেখো, এই c আগে থেকে আছে, এই c হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট,
তো দুইটা একই জিনিস হলে তো খারাপ দেখা যায়, কারণ প্রশ্নের মধ্যে আগে থেকে একটা ধ্রুবক আছে সি। তো কোনো ইন্টিগ্রেশনের ম্যাথে যদি দেখো প্রশ্নের মধ্যে আগে থেকে একটা ধ্রুবক আছে সি, তাহলে তুমি ইন্টিগ্রেশন করে সেটা ধরো C1 অথবা সি প্রাইম। কথা বুঝছো? কারণ এই সি আর এই সি তো এক জিনিস না, এটা হচ্ছে প্রশ্নের ধ্রুবক আর এটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো যদি প্রশ্নে আগে থেকে সি থাকে তুমি এটাকে C' অথবা C1 যেটা খুশি লেখো। বুঝছো কথা? কে বুঝছো বলো? কে বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, হ্যাঁ, ওকে ফাইন। এবার এই ম্যাথটা দেখো তো, আমাকে বলো তোমরা sec স্কয়ার x cosec স্কয়ার x এই দুইটার গুণফল কোন সূত্র শিখছি আমরা আজকে ক্লাসে? বলো। এই দেখো sec স্কয়ার আর cosec স্কয়ার মানে sec আর cosec, দেখো sec আর cosec আজকে ক্লাসে কোন সূত্র শিখছি? দেখো sec আর cosec দেখো তো sec এর সাথে আমরা দেখো আমরা সূত্র শিখছি sec এর সাথে tan, cosec এর সাথে cot। বলো তো sec এর সাথে cosec সূত্র শিখছি আমরা? বলো। sec এর সাথে cosec কোন সূত্র আমরা শিখি নাই, তো কি করতে হবে? শুরুতে সরকারি সূত্র বসে ভাঙতে হবে। কোনটা ভাঙবো? ধরো যে কোনো একটাকে ভাঙি, ধরো sec স্কয়ারকে ভাঙি, যে কোনো একটাকে ভাঙলেই কাজ হয়ে যাবে। ধরো sec স্কয়ার মানে কি 1 + tan স্কয়ার। sec স্কয়ার মানে কি? এই সরকারি সূত্র মনে আছে? sec স্কয়ার - tan স্কয়ার = 1। তাহলে sec স্কয়ার = 1 + tan স্কয়ার x সাথে cosec স্কয়ার x dx। এবার গুণ করে দিলেই কাজ হয়ে যাবে। দেখো 1 দিয়ে cosec স্কয়ারকে গুণ করো, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নাও, প্লাস tan স্কয়ার দিয়ে cosec স্কয়ারকে গুণ করো, আলাদা ইন্টিগ্রেশন নাও। এবার দেখো কাজ হয়ে গেছে। দেখো কি করছি, 1 এর সাথে এটাকে গুণ করে আলাদা ইন্টিগ্রেশন নিছি, tan স্কয়ারের সাথে এটাকে গুণ করে আলাদা ইন্টিগ্রেশন নিছি। এবার দেখো cosec স্কয়ার x dx সূত্র আছে -cot x। দেখো এটা কিন্তু ডিরেক্ট সূত্র পড়ে গেছে -cot x, অর্ধেক কাজ শেষ। এইবার এখানে দেখো tan স্কয়ার আর cosec স্কয়ার, এখানে তো কোনো সূত্র নাই। tan স্কয়ার cosec স্কয়ার এখানেও কোনো সূত্র নাই, বাট এখানে কাটাকুটি যাবে। ভাইয়া এখানেও কোনো সূত্র ছিল না, এখানেও কোনো সূত্র নাই, বাট এখানে কাটাকুটি যায় না। দেখো sec স্কয়ার আর cosec স্কয়ার এরা কিন্তু একটার উল্টা না, কাটাকুটি যায় না। কিন্তু দেখো tan স্কয়ার মানে কি? ওয়েট, tan স্কয়ার মানে মনে মনে চিন্তা করো sin স্কয়ার বাই cos স্কয়ার। আর cosec স্কয়ার মানে কি? 1/sin স্কয়ার। এই দেখো এইবার কাজ হয়ে গেছে ভাইয়া। sin স্কয়ার কাটা, থাকতেছে 1/cos স্কয়ার। 1/cos স্কয়ার মানে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার dx। দেখো 1/cos স্কয়ার মানে কি? sec স্কয়ার। তো sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয় আমরা জানি? tan x। তাহলে উত্তর হচ্ছে tan x - cot x প্লাস c। শেষ। কে বুঝছো বলো? একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস, তাই না? সিম্পলের মধ্যে গর্জিয়াস। কে বুঝছো বলো? তোমরা কি আমার কথা বুঝতেছো নাকি খুঁজতেছো? বলো, তোমরা কি কথা বুঝতেছো? ঠিক আছে, এইবার আসো আমরা আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। cos স্কয়ার x dx। ঠান্ডা মাথায় আমাকে বলো তো cos স্কয়ার x কে কি cos x হোল স্কয়ার লেখা যায়? cos স্কয়ার থিটা যে কথা, cos থিটা হোল স্কয়ার একই কথা। এবার আমাকে বলো, আমি যদি cos x কে মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করি, এটা কি করা যাবে? cos x কি লিনিয়ার ফাংশন? দেখো অনেকে এইভাবে করে ফেলবে যে cos x কে মনে মনে x ধরবে। তাহলে x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার এক বাড়বে, মানে cos x এর উপরে পাওয়ার এক বাড়বে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। কিন্তু cos x তো x না, এর অন্তরজ হচ্ছে কি -sin x। তাহলে -sin x দিয়ে ভাগ। বলো তো এই কাজটা কি করা যাবে ইন্টিগ্রেশনে? এই কাজ নট অ্যালাউড। কেন? কারণ cos x লিনিয়ার ফাংশন না। তুমি শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করতে পারবা, অন্য কোনো নন লিনিয়ার ফাংশনকে মনে মনে x ধরে ইন্টিগ্রেশন করা যাবে না। তো এটা ইন্টিগ্রেশনে এই কাজ করা যাবে না। যদি অন্তরীকরণে থাকতো, ধরো এটা অন্তরীকরণ আসে এরকম, ধরো এরকম ddx of cos x cos স্কয়ার x, ধরো এরকম
তাহলে cos স্কয়ার x তুমি এভাবে লিখতে পারো cos x হোল স্কয়ার। তাহলে cos x কে তুমি মনে মনে x ধরো, অন্তরীকরণে এটা করা যাবে যে x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2 cos x, কিন্তু cos x তো x না, এটাকে অন্তরীকরণ করলে কি মাইনাস sin x দিয়ে গুণ, মাইনাস sin x দিয়ে গুণ, তাহলে মাইনাস 2 sin x cos x মানে মাইনাস sin 2x, মাইনাস 2 sin x cos x মানে মাইনাস sin 2x। এটা অন্তরীকরণে ভ্যালিড, অন্তরীকরণে এই কাজ করা যায়, বাট ইন্টিগ্রেশনে নন লিনিয়ার ফাংশনকে মনে মনে চলক ধরে ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে ইন্টিগ্রেশনে এই কাজ করা যাবে না। তাহলে ইন্টিগ্রেশনে কি করব? আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে আগে পাওয়ার ভাঙবো। তো ইন্টিগ্রেশনে এই ম্যাথ আসলে আমরা কি করব? আমরা আগে পাওয়ার ভাঙবো। কেমনে? দেখো এই যে cos এর উপরে পাওয়ার ভাঙার সূত্র কি? 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কয়ারে। তাহলে এইবার আমার কাজ কি? পাওয়ার ভাঙা। তাহলে আমি এখান থেকে বাম পাশে আসবো, এই যে 2 cos স্কয়ারের সমান এখানে আসবো, রাইট? তাহলে এবার কি করবো? দেখো 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ। সূত্র কি? সূত্র হচ্ছে 2 cos স্কয়ারে। আমি 2 দিয়ে গুণ করে সামনে 2 দিয়ে ভাগ করব। এবার সূত্র বসায় দিলেই কাজ শেষ। 2 cos স্কয়ার x সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x, কাজ শেষ। এবার সামনে 1/2 থাকুক, তুমি আলাদা করে 1 এর সাথে ইন্টিগ্রেশন নাও 1 ইন্টু dx, প্লাস আলাদা করে cos 2x এর সাথে ইন্টিগ্রেশন নাও cos 2x dx। বুঝছো কথা? এবার দেখো অ্যান্সারটা লিখি। সামনে 1/2 যেমনে আছে এমনে থাকলো, 1x মানে 1 ইন্টু dx, 1 তো লিখে লাগে না, ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, প্লাস এবার আমাকে তোমরা বলো তো এটা এই 2x কে মনে মনে x ধরা যাবে? ইয়েস। বলো 2x কে কি মনে মনে x ধরা যাবে? ইয়েস অন্য বলো। ভাইয়া 2x দেখো আমি কিন্তু এবার আর cos সহ ধরতেছি না, আমি কিন্তু এবার cos কে সহ x ধরতেছি না, শুধুমাত্র 2x কে মনে মনে x ধরতে বলছি। ইয়েস ধরা যায়। তাহলে cos x এর ইন্টিগ্রাল কি? cos x ইন্টিগ্রাল কি? sin x। x এর জায়গায় বসবে 2x, কিন্তু 2x তো x না, তাহলে x এর সহগ দিয়ে ভাগ, শেষ। বলো কে কে বুঝছো? একদম ঠান্ডা মস্তিষ্কে কে কে বুঝছো? বলো পুরা ঘটনাটা কে কে বুঝছো? মানে যখন তুমি দেখবা পাওয়ার আছে ত্রিকোণমিতিক ফাংশনের উপর, যখন তুমি দেখবা পাওয়ার আছে, তোমার কাজ হবে পাওয়ারটাকে ভাঙা, তোমার কাজ হবে পাওয়ারটাকে ভাঙা। পাওয়ারটাকে তুমি যদি ভাঙতে পারো তাইলেই কাজ শেষ। কে কে বুঝছো? ওকে ফাইন। তাহলে এটা কে কে পারবা বলো তো? sin স্কয়ার x আজকে ক্লাসে লাস্ট ম্যাথ, 2 sin স্কয়ার x সূত্র কি? সেম জিনিস, খালি প্লাসের জায়গায় মাইনাস হবে, 1 মাইনাস 2 cos x মানে 1 মাইনাস cos 2x, একদম হুবহু সেম। দেখো 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, সূত্র ফেলার জন্য। হ্যাঁ 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, এই কাজটা কেন করতেছি? জাস্ট বিকজ সূত্র ফেলতে চাই, এই কারণে। 2 sin স্কয়ার x dx 1/2 1/2 2 sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos 2x। বাকিটা তো হুবহু সেম, বাকিটা হুবহু সেম, খালি মাঝখানে মাইনাস প্লাস থাকে মাইনাস হবে, শেষ। একদম হুবহু সেম অ্যান্সার, সেম অ্যান্সার, খালি এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। বলো কে কে বুঝছো আজকে ক্লাসটা? বলো খুবই ছোট একটা ক্লাস, আজকে ক্লাসটা লাস্টের লাইনটা নিজে লিখবা। কে কে বুঝছো বলো? ওকে ফাইন, সবাই কি বুঝছো? বলো কথা বলো, বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, তোমাদের ইন্টিগ্রেশন অধ্যায়টাই লাস্ট অধ্যায়, ম্যাট্রিক্স নির্ণায়ক বাকি আছে। এই তোমরা কি এমন কেউ আছো যে আগে কখনো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো নাই? ম্যাট্রিক্স নির্ণায়ক ওয়ান শট ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড দিয়ে ফেলছি, আপলোড। কেউ যদি এরকম থেকে থাকো, 26 বেঁচে তো এরকম কেউ থাকার কথা না, এই 26 বেঁচে এরকম কেউ আসো আসলে যে এখনো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ো নাই?
ম্যাথ ট্রিসিনায়ক শুধু সিকিউ ক্লাস নিব, মানে ক্লাসে এসে সিকিউ সলভ করাবো। ম্যাথ ট্রিসিনায়ক সবাই পড়ছো, কম হোক বেশি হোক পড়ছো, এরপরেও যদি এরকম কেউ থাকো যে আগে কখনোই পড়ো নাই, তাইলে এই ওয়ান শট ক্লাস আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ওখান থেকে দেখবা। কারণ ম্যাথ ট্রিসিনায়কটা সবার লাস্টে রাখছি, যে এই অধ্যায় আসলে পড়ানো লাগে না, এটা তোমরা নিজেরাই পড়ে ফেলছো, এখন খালি রিভিশন দিবা। তবে আমি একটা সিকিউ সলভিং ক্লাস নিব ম্যাথ, মানে ইন্টিগ্রেশন শেষ করার পরে, মানে ইন্টিগ্রেশন শেষ হলে আসলে আমাদের সিলেবাস শেষ, কারণ ম্যাথ ট্রিসিনায়ক কেউ বাকি রাখে না, ওইটা সবাই পড়ছো কম বেশি, এখন তোমার নিজেদের কাজ। তো আমি লাস্টে ইন্টিগ্রেশন শেষ করে ম্যাথ ট্রিসিনায়কের উপর জাস্ট একটা সিকিউ ক্লাস নিব। একটা সিকিউ ক্লাসে যেই সিকিউগুলাতে সবাই ভুল করে ওই সিকিউগুলা সলভ করে দিব। কারণ এখন ম্যাট্রিক্সনায়ক একদম ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, এগুলো তোমাদেরকে এখন আর পড়ানোর দরকার নেই। তো এইবার ম্যাট্রিক্সনায়কটা জাস্ট সিকিউ সলভিং ক্লাস নিব, যে সিকিউগুলা তোমরা ভুল করো ওই সিকিউগুলা সলভ করে দিব। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই ওয়ান শট ক্লাস নেক্সটগুলা কবে আসবে। এই আজকে একটু সুস্থ হইলাম, কালকে থেকে শুট করা শুরু করব। মাঝখানে এই 4-5 দিন তো কোনো ব্যাচেই ক্লাস নিতে পারিনি, পেইড ব্যাচেও সব ক্লাস অফ রাখছি। তো আজকে থেকে আবার ক্লাস শুরু করছি, কালকে থেকে আবার ওয়ান শট ক্লাস রেকর্ডিং শুরু করব। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।